হ্যালো এভরিওয়ান। হ্যালো। আমি দেখতে পাচ্ছি এর মধ্যেই বেশ কয়েকজন জয়েন করে ফেলছেন। আমাদের আজকের ওয়েবিনার হচ্ছে হাউ টু ফেস ইন্টারভিউ, ফার্মা ইন্টারভিউ। তো বেসিক্যালি আমরা আজকে আহ, এই ওয়েবিনারের 1 আওয়ারে দেখব যে ফার্মাতে যারা আপনারা ইন্টারভিউ দেন কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়। সো আমাদের আম, এই 1 আওয়ার আমরা ট্রেডিশনাল যে ওয়েবিনার আছে, যে স্পিকার কথা বলে যাবেন অ্যান্ড সব শেষে আপনারা প্রশ্ন করবেন বা ইন্টারেক্ট করবেন, এরকম না। আজকে আমরা আম, চাচ্ছি যে ওয়েবিনারটা যাতে এমন হয় যে এটা ইন্টারেক্টিভ হবে, যে আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো আমাদেরকে করবেন অ্যান্ড যাতে আমরা প্রবলেমগুলো কি সেটা সম্পর্কে সরাসরি আপনাদেরকে ফিডব্যাক দিতে পারি। অ্যান্ড আমি আছি আজকে ওয়েবিনারের হোস্ট হিসেবে, রায়হান চৌধুরী। আমি আছি এখন হেড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স হিসেবে সি2সি ফার্মাতে। এর আগে আমি ছিলাম স্কয়ারে, ছিলাম অ্যাজ এ কিউএ ম্যানেজার। তারপরে তারও আগে ছিলাম নোভার্টিস বাংলাদেশে, কোয়ালিটি অ্যাসুরেন্সে ছিলাম এবং কোয়ালিটির ডিফারেন্ট ফাংশনে আমি কাজ করেছি। সো আমি আর কথা না বলে চলে যাই আমার স্পিকারের কাছে। আজকে আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন আম, দিবাকর বণিক। দিবাকর বণিক এখন নেভিয়ান লাইফ সায়েন্সে আছেন অ্যাজ এ ম্যানেজার, পিপল পিপল ইন অর্গানাইজেশন। বেসিক্যালি আমি শুভ যদি সন্ধ্যা অনেকের জন্য, সবাইকে। হ্যাঁ, আমি যদি অনেকের কাছে একটু ইজি করে দিই, পিপল এন্ড অর্গানাইজেশন মানে হচ্ছে আমরা যাকে এইচআর বলি আর কি। সহজ কথায় মানে সহজে বোঝার জন্য বললাম, এইচআর বললে অনেকে ইজিলি বুঝে। সো যদিও এটা দিবাকর বলবেন যেটা নট অনলি এইচআর, এটা আর অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ। তো দিবাকর নেভিয়ান লাইফ সায়েন্সে আছেন, এর আগে ছিলেন নোভার্টিস বাংলাদেশে, এবং আমার এক সময় কলিগ ছিলেন নোভার্টিসে। যখন আমি ছিলাম আমার কলিগ ছিলেন। দিবাকর কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করেছেন, এবং এখন এইচআর ফাংশনে কাজ করছেন। সো আপনারা দিবাকরের কাছ থেকে যেমন টেকনিক্যাল ব্যাপারে এক্সপার্টাইজ পাবেন, আহ, সেই সাথে এইচআর ফাংশন বা পিপল এন্ড অর্গানাইজেশনের পার্সপেক্টিভে আপনারা দিবাকর থেকে ডিপ ইনসাইট পাবেন যে কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়। তো আমি আর কথা লম্বা না করে আসলে চলে যাই। আমি দিবাকরকে হ্যান্ড ওভার করতেছি। হ্যাঁ, দিবাকর, প্লিজ। আহ ধন্যবাদ রায়হান ভাই, অ্যান্ড সবাইকে আবারও শুভ সন্ধ্যা। আমার কথা তো লাউড অ্যান্ড ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আচ্ছা, সর্বপ্রথম আমি ফার্মা জিএমপি ফোরামকে ধন্যবাদ জানাই, বিশেষ করে রায়হান ভাইকে, তার যে এই উদ্যোগটা। এটা যারা ফার্মেসি গ্রাজুয়েট আছেন, আমি স্পেসিফিক ফার্মেসি গ্রাজুয়েটই বলছি কারণ আজকে ফোরামটা মোরালেস তাদেরকে নিয়ে। সো যারা আছেন তাদের বিভিন্ন সময় কোয়ালিটি অ্যাসপেক্ট হোক, প্রোডাকশন অ্যাসপেক্ট হোক, ওভারঅল ফার্মেসি অ্যাসপেক্টে তার যে উদ্যোগটা এই ফার্মা জিএমপি ফোরামে, সো সেই উদ্যোগটা খুবই প্রশংসনীয়। এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার করা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, এটার জন্য আমি রাহান ভাইকে আলাদাভাবে সাধুবাদ জানাচ্ছি এই প্রচেষ্টার জন্য। এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, যে আমার মানে একটা ফার্মেসি গ্রাজুয়েট তো তার গ্রাজুয়েশন কমপ্লিট করে সে কাজ শুরু করবে তার রেসপেক্টিভ ফিল্ডে, কিন্তু এই যে ইনিশিয়াল এন্ট্রিটা, যে ইন্টারভিউ যে জায়গাটা, এটা তো একদম ইনিশিয়াল স্টেজ। তো এই জায়গাটা যে এই টপিকটা যে নিয়ে এসছে, তো এর জন্য আমি আলাদাভাবে ধন্যবাদ দিচ্ছি, এবং আমাকে যে সুযোগ করে দিয়েছে কিছু জিনিস শেয়ার করার জন্য বা আপনাদের সাথে এটা নিয়ে ডিসকাস করার জন্য একটা, আমি আশা রাখবো সবাই খুব ইফেক্টিভলি পার্টিসিপেট করবেন, যেন নেক্সট যে কিছু বলবো যে অলমোস্ট 1 আওয়ারের মতো যে আমাদের যে ডিসকাশনটা হবে, সেটা আপনাদের থ্রু অফ দ্য ক্যারিয়ারে খুব ভালো কাজে দিবে। আমরা সেটাতে আশা রাখছি আর কি। আমরা আমাদের মতো করে চেষ্টা করব।
তো রাহান ভাই, আমরা সরাসরি আমাদের এইটাতে চলে যাই, আমাদের আজকের যে টপিকটাতে। হ্যাঁ, আমরা চলে যেতে পারি, প্রেজেন্টেশনে চলে যেতে পারি। সো এর মধ্যে আমি আরেকটু জিনিস বলে রাখি। আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করার জন্য হ্যান্ড রেজ করতে পারেন, দেন আনমিউট করে কোশ্চেন করতে পারেন। তারপরে যদি মনে করেন যে কোশ্চেন ওই মুহূর্তে না করে পরে করবেন, সেটাও করতে পারেন। আমাদের চ্যাট বক্সে আপনারা লিখতে পারেন, কিউএনএ পোর্শনটা ওপেন আছে, ওখানেও আপনারা কিউএনএ সেকশনেও আপনারা লিখতে পারেন যে যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে। হ্যাঁ, বাট প্রেফারেবল হচ্ছে আপনারা কোয়েশ্চন, যখনই কোয়েশ্চন আসবে আপনারা আমাদেরকে কোয়েশ্চন জিজ্ঞেস করবেন। যে হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ করলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে। সো কোয়েশ্চেন করতে পারবেন, কোয়েশ্চেন করার সময় আনমিউট করে কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইকে। দীপাকর, প্লিজ। আচ্ছা, আহ, এই ইন্টারভিউ টপিকটাতে যাওয়ার আগে, যেটা একটু রাহান ভাই একটু আগেই বললেন, যে এইখানে কিন্তু আজকে এমন না যে আমি আর রাহান ভাই সাপোজ বলে যাব, বা এর আগেও আপনারা যে এখানকার ফোরামগুলো ইউজ করেছেন বা ওয়েবিনারগুলো ফলো করেছেন, সো এইখানে কিন্তু একপাক্ষিক হবে না। আজকের যে টপিকটা, এটা মোরালেস আমরা আলোচনা করব, দুই এন্ডেই আমরা আলোচনা করব। তো আমি সবার পার্টিসিপেশনটা চাচ্ছি। সো আমি ফর্মালি শুরু করার আগে, মানে ডিরেক্ট স্লাইডে শুরু করার আগে, এখানে স্লাইডে বেশি কিছুও নাই। সো আমি একটু জাস্ট আউটলাইনটা বলি। আমরা যদি আজকের, আচ্ছা, আমরা সেকেন্ড স্লাইডে আছি। আহ, আমরা কি চাচ্ছি, আমি যে টপিকগুলো চেষ্টা করব যে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার, যে আমরা সিভিটা কিভাবে তৈরি করতে পারি, বা কি ফোকাস করব। দেন যেই দিন ইন্টারভিউটা থাকবে, সেই ইন্টারভিউতে দিনটার জন্য আমার প্রিপারেশনটা কি হতে পারে। দেন ফার্মেসি রিলেটেড, যে আমি যেহেতু একজন ফার্মাসিস্ট হিসেবে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, সো আমার আলাদা কোন জায়গাগুলোতে আমার ফোকাস করা লাগবে, টেকনিক্যাল অ্যাসপেক্টটা কি করতে পারবো কি করতে পারবো না একটা ইন্টারভিউ সেশনে। আর ফাইনালি নট অনলি কোশ্চেনারি সেশন, আমরা আপনাদের আইডিয়াগুলো শুনবো, থট প্রসেস গুলো শুনবো, যে বা আপনাদের কোনো সাজেশন থাকলে সেই জিনিসগুলো শুনবো। আমরা জাস্ট এই ওয়েতে আজকে আগাবো। তো আমি পরের স্লাইডে যাওয়ার আগে আমি একটু ফোরামকে জিজ্ঞেস করতে চাচ্ছি, যে আমি যদি ভুল না করে থাকি, এখানে সবাই ফ্রেশ গ্রাজুয়েট। সো আপনারা তো অলরেডি একটা বা দুটো ইন্টারভিউ তো ফেস করেছেন। সো আপনাদের কেউ একজন একটু অভিজ্ঞতাটা শেয়ার করুন। কোম্পানির নাম বলার দরকার নাই, বাট আপনার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা, সেটা একটু কাইন্ডলি আনমিউট করে শেয়ার করেন। আইস ব্রেকিং এর জন্য কাউকে দরকার? ভলেন্টারি কেউ একজন শেয়ার করেন আপনার এক্সপিরিয়েন্সটা, শর্ট করে, কোনো সমস্যা নেই, আমরাই তো। এনিওয়ান শেয়ার করেন যে ইন্টারভিউতে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, বা কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস করছেন কিনা। আমি যদি জিজ্ঞেস করি জান্নাতুল, আপনি কি বলতে পারবেন যে ইন্টারভিউতে কোনো ধরনের প্রবলেম ফেস করেছিলেন কিনা? কারো কোনো রেসপন্স পাচ্ছি না। আপনাদের কি কোনো ডিফিকাল্টিস ফেস করতেছেন যে কথা বলতে? See, একটু দেখি তো। আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আমার মনে হয় আম, সবাই আচ্ছা, ঠিক আছে।
রাহান ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি মনে আছে আপনার প্রথম দিককার ইন্টারভিউ গুলোর কথা? মানে আপনি যখন আজকে এরকম একটা পজিশনে আছেন, কিন্তু একটা সময় তো জার্নিটা শুরু করেছিলেন। সো আপনার জি এরকম জি। শুরুর দিকের কোনো ইন্টারভিউ যদি খুব শর্ট আর কি এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। আমি ইন্টারভিউ দিয়েছিলাম 2008-এ, অনেক আগে। তো রাহান someone ভাই, else, একজন একটু করেছে হয়তো, মানে কথা বলার স্কোপ পাচ্ছে না আর কি, খুব সম্ভবত। আমার মনে হয় এখন আপনারা একটু ট্রাই করেন তো। কেউ একজন বলছিলেন আনমিউট করা যাচ্ছে না, আমার মনে হয় এখন করা যাবে একটু। সাকিব সাকিব হাসান, আপনি একটু ট্রাই করেন তো। জি, এখন ঠিক আছে। ওকে, আমার মনে হয় এখন কথা বলতে পারবেন। সো দিবাকর কোশ্চেন করছিল, আম, কেউ যদি আপনারা ইন্টারেক্ট করেন প্লিজ। আচ্ছা, আমি আইস ব্রেকিংটা করি। আহ, হ্যাঁ, প্লিজ সাকিব। কি বলছিলাম, আহ, আমিও নিভিয়ান লাইসেন্স থেকে। ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ রায়হান ভাই ফর অ্যারেঞ্জিং সাচ এ গ্রেট ওয়েবিনার। আর দিবাকর দাকে আমি পার্সোনালি চিনি, সো ভাল লাগছে তাকে গেস্ট হিসেবে দেখে। আর দাদার যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে কি ধরনের ডিফিকাল্টিজ ফেস করা হয় আসলে ইন্টারভিউতে। আমি যদি বলি সেক্ষেত্রে ডিফিকাল্টিজ মোস্টলি আমি যেটা দেখেছি, লাইক আমার নিজের ক্ষেত্রে বা আমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিত অনেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে লাইক ইন্টারভিউ যে নিচ্ছে, ইন্টারভিউয়াররা যার ইন্টারভিউ নিচ্ছে তার সাথে কিভাবে লাইক রিয়াক্ট করতেছে, তার অ্যান্সারে কিভাবে তারা রিয়াক্ট করতেছে। লাইক তার একটা কোয়েশ্চেন করলো, হয়তো যে ইন্টারভিউ দিচ্ছে সে কোন একটা রং অ্যান্সার দিল, বাট ইন্টারভিউর যদি সেই জিনিসটাকে লাইক লাইক হেসে উড়িয়ে দেয়, সেটা আসলে যে ইন্টারভিউ দিচ্ছে তার জন্য অন দ্য স্পট আসলে তার জন্য জিনিসটা ডিসগ্রেসফুল। তো ইন্টারভিউয়ার কোয়েশ্চেনের অ্যান্সারটা এমন ভাবে রিসিভ করা উচিত, লাইক তারা যদি জিনিসটা পোলাইটলি রিসিভ করে, লাইক তাদের ইমপ্রেশনে না বোঝায় যে কোয়েশ্চেনটা রং বা রাইট, সেক্ষেত্রে হয়তো ইন্টারভিউ যে দিচ্ছে তার জন্য ইনস্ট্যান্ট আসলে ডাউন ফিলটা হবে না। আর খুবই পজিটিভ খুবই দিক ভালো একটা হচ্ছে লাইক, পয়েন্ট। হ্যাঁ, আর কিছু পজিটিভ দিক আমি যদি শেয়ার করি সেটা হচ্ছে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি এই প্রবলেমটা আলহামদুলিল্লাহ ফেস করতে হয়নি। আমি যখন ইন্টারভিউ দিয়েছি, উম, আমার ইন্টারভিউয়ার যারা ছিল তারা খুব পজিটিভলি রিয়াক্ট করেছে। লাইক ভুল অ্যান্সার গুলোতেও খুব লাইক লাফিং ফেসে, স্মাইলিং ফেসে যখন আমাকে একটা কারেক্টেড জিনিসটা ধরিয়ে দিচ্ছে, সেটা আমার জন্য খুবই লাইক লাইক সেটা বলবো আমার জন্য খুবই ভালো ছিল অন দ্য স্পট। আর আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট যারা আছে তাদের ক্ষেত্রে যেটা হয়, লাইক অনেক টেকনিক্যাল কোশ্চেন আস্ক করা হয়, যেটা আসলে একদম শুরুর দিকে একটা টেকনিক্যাল কোশ্চেন একটা ফ্রেশ গ্রাজুয়েটের অ্যান্সার করার আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জিনিসটা কিভাবে আরো লাইক ইমপ্রুভমেন্ট আনা যায়, যে একটা টেকনিক্যাল কোশ্চেন আমি কিভাবে অ্যান্সার করব, এটা যদি আজকের সেশনে একটু কভার করা হয় আমার মনে হয় ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য এটা অনেক বেটার হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাকিব। দুইটা ভ্যালিড পয়েন্ট শেয়ার করা হয়েছে আপনার তরফ থেকে, এবং মানে আমি যেভাবে থিঙ্ক করেছিলাম এই জিনিসটা ছিল সেটার ভিতরে, আমি একটু হলেও আমি জিনিসটা টাচ করে যাব। থ্যাংক ইউ। আর কেউ কিছু শেয়ার করবে? আহ, গাজী মনে হয় কিছু বলতে চাইছিলেন, আপনি যদি কিছু বলেন প্লিজ।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার আসলে আজকের প্রোগ্রামটা আমি একটু মানে শুনতেই চাচ্ছিলাম। অ্যাটেন্ডই করতে এসেছি এখানে। তেমন কিছু বলার নেই। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রায়হান ভাই, জাস্ট আপনি শুরু করেছিলেন, জাস্ট কুইকলি আপনার 2008 সালের পার্টটা শেষ করে দেন, তারপরে আমি আবার একটু আগাই। আচ্ছা, 2008 সালে আমার আসলে খুব একটা এক্সপিরিয়েন্স ইন্টারভিউতে খারাপ ছিল না, ভালো এক্সপিরিয়েন্সই ছিল। সেটা বলি। আম, ওই সময় লাইক, আমি এখন নাম বললেও সমস্যা নাই। ইনসেপ্টাতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তখন মাহবুল করিম ছিলেন। তো উনার ইন্টারভিউর স্টাইল ছিল ডিফারেন্ট। উনি জিজ্ঞেস করতেন নামধাম ইত্যাদি সব বলার পর জিজ্ঞেস করতেন যে তোমার নিজের সম্পর্কে বলো। তো নিজের সম্পর্কে বলা শুরু করলাম। তো বলা শুরু করার পর উনি লাইক 1 মিনিট বললাম, 2 মিনিট বললাম, তারপর বলছে হ্যাঁ কন্টিনিউ। এরপরে 5 মিনিটস বললাম, এরপরে বলছে হ্যাঁ কন্টিনিউ। তো আমি দেখলাম যে উনি এইভাবেই যাচ্ছে আর কি। তো এরকম কন্টিনিউ করতে করতে অ্যারাউন্ড 25 মিনিটস বললাম নিজের সম্পর্কে। উনি তখন আমার সিভিটা উনি ওই সময় সামনে নিয়েছিলেন, সিভিতে একটু চোখ বুলিয়ে দেখতেছিলেন আর আমার থেকে শুনতেছিলেন যে, এবং মাঝে মাঝে কিছু দু একটা কোয়েশ্চেন করতেছিলেন। তারপরে এবং কোয়েশ্চেন খুবই কম, খুব বেশি না, বাট বলতেছিলেন যে কন্টিনিউ। তা আমি জানতাম এর আগেই যে এই মাহুল করিম সাহেব এই যে ইন্টারভিউটা এভাবেই নেয়। তো কন্টিনিউ করছিলাম। তারপরে আবার 25 মিনিটস পরে মাহুল করিম সাহেব আবার জিজ্ঞেস করলেন যে তুমি এতক্ষণ, উনি উনি তুমি করেই বলছিলেন যে তুমি এতক্ষণ যেটা বলে গেছো এটা আবার প্রথম থেকে বলো। অর্থাৎ আমি যে ফার্স্ট থেকে এই যে 25 মিনিটস নিজের সম্পর্কে বললাম, তো আবার উনি আমাকে বললেন যে 25 মিনিটস আবার নিজের সম্পর্কে বলো। সো আমি আবার বললাম। উনি আসলে আমার কাছে যেটা মনে হয়েছিল যে দেখতে চাইছিল যে আমার ফার্স্ট বলার সাথে সেকেন্ড বলার কনসিস্টেন্সি কেমন। এরপর উনি আমি যা বললাম সেইখান থেকে কোয়েশ্চেন করলেন। কোয়েশ্চেন করে লাইক কিছু সফট স্কিল সম্পর্কে কোয়েশ্চেন করলেন, যেগুলো নিয়ে আসলে ওই সময় আমরা চিন্তা করতাম না। যে সফট স্কিল লাইক অ্যাডাপ্টিবিলিটি, টিম ম্যানেজ করার এবিলিটি কেমন, এই টাইপের ব্যাপার স্যাপারগুলো লাইক আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি তো তখন ব্যাচেলর হিসেবে তখন ওই যে মেসে থাকতাম। তো মেসের কি যেন বলে, যে মেস ম্যানেজার এই রোলে কাজ করছে কিনা। তো এই রোলে কাজ করতে গিয়ে কি কি কাজ করছি, কেমনে ম্যানেজ করছি, এইসব বিষয় আসলে জিজ্ঞেস করছিলেন আর কি। সো এইটা ছিল আমার খুব সম্ভবত ফার্স্ট ইন্টারভিউ, আমার যতদূর মনে পড়ে এই আর কি। বাট ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমার বেশ ভালোই ছিল। আমার ওই সময় ওই দিন ইন্টারভিউ দিয়ে একটা ভালো ফিল হয়েছিল। অ্যারাউন্ড প্রায় 1.5 ঘন্টার মতো আমার ইন্টারভিউ ছিল এই আর কি। সো এক্সপিরিয়েন্স হিসেবে আমার এখন এইটাই শেয়ার করলাম। দিবাকর। থ্যাংক ইউ রায়হান ভাই। জিনিসটা যেটা হয়েছে, যে এই জিনিসগুলো একটা অর্গানাইজেশনের কালচার প্লাস হচ্ছে অর্গানাইজেশনের তারা যে পিপলটাকে চাচ্ছে, সেই পিপলটাকে কিরকম চাচ্ছে। নট অনলি একটা টেকনিক্যাল পিপল, সে পড়াশোনা করে এসছে, আজকে তার একটা রোলে কাজ করতে পারবে, জিনিসটা কিন্তু সেখানেই সীমাবদ্ধ না। জিনিসটা হচ্ছে সে ওই অর্গানাইজেশনের কালচার, ওই অর্গানাইজেশনের পিপলের সাথে কত তাড়াতাড়ি মিশে যেতে পারবে, মিশে যে অ্যাজ এ একজন টিম মেম্বার হিসেবে কাজ করতে পারবে। এই সাইকোলজিটা দেখাও কিন্তু যে ইন্টারভিউ নিচ্ছে তার কিন্তু একটা পার্ট। সো সেই কারণেই যে একটা জব ইন্টারভিউতে আপনারা ডিসপ্লেতে ইটা দেখছেন, ডেফিনেশনটা দেখছেন, এই ডেফিনেশনে আমি কিন্তু ওই পয়েন্টটাও উল্লেখ করেছি যে আমার আমার একজন স্টুডেন্টের শুধুমাত্র যে তার নলেজ স্কিলটা দেখেই সীমাবদ্ধ থাকবে, ব্যাপারটা সেটা না। এখানে কালচারাল পার্টটা কিন্তু এবং তার ভ্যালুজের পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে একজন ফ্রেশ গ্রাজুয়েট, আমি ফার্মেসি কমপ্লিট করে এসে এক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, আমার
কিছু নলেজ আছে, কিছু জিনিস আমি হয়তো আমি ল্যাবে ওইভাবে কাজ করে আসতে পারি নাই বা করেছি, কিন্তু যখন একটা ফ্যাক্টরি বা যখন একটা অর্গানাইজেশনের আমি মার্কেটিং এ ঢুকছি, সো ওই অর্গানাইজেশন কিন্তু ওই পিপলকে গ্রুম করবে। কেউ কিন্তু শুরুতে ট্যালেন্ট থাকছে না, ট্যালেন্ট কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে। কে বানাচ্ছে কিন্তু অর্গানাইজেশন। সো এই বানানোর আগে সে কতটুকু ওই অর্গানাইজেশনের সাথে স্যুট করবে, সেই জিনিসটাই কিন্তু ইন্টারভিউর মানে ওই সময়টার যে পার্টিকুলার যে পার্টটা, এটা কিন্তু সেই জিনিসটাই। তো সেইটার আসপেক্টে যখন আমি এক জায়গার জন্য প্রিপারেশন নিয়ে যাচ্ছি, তো শুরুতে আমাকে কি করতে হবে? শুরুতে আমার একটা সিভি থাকতে হবে বা একটা রিজিউম থাকতে হবে। এখন আমি প্রথমেই সাজেস্ট করব আপনাদেরকে, সিভিটা আপনি নিজে বানান। এখন মানে এখনকার সময়ে আমাদের যেরকম এআই টুলগুলো আছে বা আমাদের ইন্টারনেটের সহায়তায় আমরা অনেক ফরম্যাট, অনেক আইডিওলজি কিন্তু খুব সহজে পেয়ে যায়, যেটা কিন্তু একটা সময় কিন্তু পিপলরা পেতো না। সো আমাদের যখন এখন এরকম বিভিন্ন ভ্যারাইটির সাথে আমরা যেরকম সুযোগ হচ্ছে দেখার, সো আপনারা সেই জিনিসগুলো দেখবেন। দেখে আমি যেটা সাজেস্ট করব, আপনার নিজের সিভিটা অবশ্যই অবশ্যই আপনি নিজে বানাবেন এবং সেটাকে নির্ভুলভাবে বানাবেন। এই দুইটা কথা একটু খেয়াল রাখবেন। একটা হচ্ছে নির্ভুলভাবে বানাবেন, আর নিজের সিভিটা নিজে বানাবেন। কেন? কারণ হচ্ছে আপনি যদি কোথা থেকে কপি পেস্ট করেন, হয়তো এমন একটা টেকনিক্যাল স্কিল অথবা একটা সফট স্কিল যেটা হয়তো আপনার ভিতর নাই, না থাকলে কিন্তু কোনো দোষের কিছু না, কিন্তু আপনি সেটা লিখলেন, সামহাও সেটা নিয়ে আপনাকে কোশ্চেন করা হলো, আপনি সেটা নিয়ে কিছু জানেন না। এই জিনিসটা যেন না হয়। সো এটা কিন্তু খুবই ক্রুশিয়াল একটা পার্ট। আপনি নিজের সিভি নিজে বানাবেন, নিজে যতটুকু জানেন, যতটুকু পারেন, সেই জিনিসটা রিফ্লেকশন আপনার সিভিতে থাকবে। এবং অবশ্যই আহ, সেই জিনিসটা যেন নির্ভুল থাকে। নির্ভুল বলতে যে জিনিসগুলো শুধু টপিক ওয়াইজ ব্যাপারটা সেটা না, বানানটাও কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর। সো আপনাকে সেই জায়গাটাতে ফোকাস করতে হবে। দেন আমি যদি বলি যে সিভির, আমি এখানে জাস্ট আউটলাইনটা বলছি। আপনার সিভি তো অবশ্যই আপনার মতো করে বিভিন্ন ফরম্যাট আছে, ফরম্যাটে বানাবেন। সো আপনার একাডেমিক বা প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা থাকবে। অনেকের সিভি শুধুমাত্র এই একাডেমিক বা প্রফেশনাল এক্সপিরিয়েন্স পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু তার যে অনেক ভালো গুণ আছে, হয়তো সে তার একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, সে খুব ভালো ডিবেট করে, ফর এক্সাম্পল। ইউ নেভার নো, ওই যে আপনি ডিবেট করার যে আপনার এক্সপার্টিজম, সেই জিনিসটা আপনার জব ক্ষেত্রে, আপনার ক্যারিয়ারে কত জায়গায় সেই জিনিসটা কাজে লাগবে, যখন একজনের কাছ থেকে আপনার যে নিজস্ব থিঙ্কিংটা সেটাকে বাইন করায় নিয়ে আসতে পারবেন, উইন উইন জায়গায় ল্যান্ড করাইতে পারবেন। ওই যে আপনি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে ডিবেট করতেন, সেই জিনিসটা আপনার ওই জায়গাটাতে কাজে লাগবে। সো এই যে একটা জাস্ট একটা স্কিলের কথা বললাম, হয়তো তখন আপনি শখের বশে করতেন বা আপনার প্যাশন ছিল, সেই প্যাশনটাই আপনার ক্যারিয়ারে কাজে লাগবে। সো আপনার এই সফট স্কিল গুলো বা কোর কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো বা আপনার ভালো লাগা জায়গাগুলো আপনি অবশ্যই আপনার সিভি বা রিজিউমে শেয়ার করবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার যে অনেকে রেফারেন্স ইউজ করেন, তো রেফারেন্সের ক্ষেত্রে আমি জাস্ট এটা একটা সাজেশন, আপনাকে যে রেফারেন্স দিতেই হবে ব্যাপারটা সেটা না। আপনি যখন একটা রেফারেন্স দিবেন, আপনি এমন রেফারেন্সই ইউজ করবেন যে, ফর এক্সাম্পল, আপনার দুইটা রেফারেন্সই হলো আপনার লাস্ট ইউনিভার্সিটির দুইজন প্রফেসরের নাম। এখন একজন প্রফেসর একটা ব্যাচে নিদেন পক্ষে 40 জন স্টুডেন্টকে ডিল করেন, সেই 40 জনকে সবাইকে কি মনে রাখতে পারেন? অবশ্যই না। সো যার রেফারেন্সটা ইউজ করছেন, অবশ্যই সে যেন আপনার মানে আপনার নলেজে থাকে এবং তারও নলেজে থাকে যে আপনি তার রেফারেন্সটা ইউজ করছেন, যেন তাকে নক করলে আপনার সম্বন্ধে সে দু কথা বলতে পারে। সো রেফারেন্স যদি দেই, আমার কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইউজ করে দিতে হবে। আর যখন আপনি ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ফার্মা কোম্পানিতে সিভি ড্রপ করতেছেন, সো আমি সাজেস্ট করব, নট অনলি শুধুমাত্র একজন প্রফেসরের রেফারেন্স দিলেন না, খুব ভালো হয় যদি সেকেন্ড রেফারেন্সটা আপনি আপনার এই ফার্মা ফিল্ডের থেকে কারো দেন। হতে পারে আপনার কোনো সিনিয়র কোনো ফার্মা কোম্পানিতে আছে, আম, আহ, হতে পারে ফার্মা কোম্পানি না, কিন্তু কোনো অর্গানাইজেশনে একটা ভালো পজিশনে আছে, যে কিনা আপনাকে অ্যাকনলেজ করতে পারে। সো যখন আপনি রেফারেন্স দিচ্ছেন, এই রেফারেন্সটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং যার রেফারেন্স দিচ্ছেন তাকে অবশ্যই জিনিসটা জানিয়ে তার রেফারেন্সটা দিবেন।
রাহান ভাই, এই সিভির ক্ষেত্রে আপনি যদি কিছু অ্যাড করেন। থ্যাংক ইউ দিবাকর, থ্যাংক ইউ। সিভির ক্ষেত্রে আমি আসলে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। এক্সপেরিয়েন্সটা হচ্ছে এরকম, লাইক আমি যখন বিফার্ম কমপ্লিট করার পর সিভি দিচ্ছিলাম বিভিন্ন ফার্মাসিউটিক্যাল অর্গানাইজেশনে, তখন যেটা করছিলাম ইউজুয়ালি যেটা সবাই করে আর কি, যে সিনিয়র সামন এলসের কোনো একটা বড় ভাইয়ের থেকে একটা সিভির ফরম্যাট নিলাম। তো ফরম্যাট নিয়ে ওখানে লিখলাম সিভি টিভি, মানে যা এজ ইউজুয়াল নাম দাম, এক্সপেরিয়েন্স, মানে আই মিন এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড হোয়াট এভার যা যা লিখতে হয় আর কি সিভিতে। তো এগুলো লিখলাম, লিখে সিভি টিভি লিখে এক বড় ভাইয়ের মাধ্যমে জমা দিলাম নভো ফার্মাসিউটিক্যালসে। নভো ফার্মাসিউটিক্যালস আপনারা হয়তো অনেকেই চিনবেন। তো নভো ফার্মাসিউটিক্যালসের ওই সময় হেড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ছিলেন আম, আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম উনি এখন এরিস্টো ফার্মাতে আছেন হেড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স হিসেবে। তো আহ, উনি ওই সময়, আমি এবং আমার এক ফ্রেন্ড, দুজনে মিলেই নভোতে সিভি জমা দিলাম। সো দুজন ফ্রেন্ডকেই একসাথেই ডাকলেন ওই ইন্টারভিউতে, যে আমরা বলতাম কি সোহাগ স্যার বলতাম, যে আশরাফুল ইসলাম, সোহাগ। তো আবার ওনার আবার একটু বিশেষত্ব ছিল, সামটাইমস উনি দুইজন মানে পার্সনকে একসাথে ইন্টারভিউতে ডাকতেন। তো আমি এবং আমার ফ্রেন্ড দুইজনকেই উনি একসাথেই ইন্টারভিউর জন্য ডাকলেন রুমে। তো দুইজনের সিভি উনি পাশাপাশি ওপেন করলেন। তো ওপেন করে দেখলেন যে আমার সিভিতে যা যা লেখা, যে আমার ফ্রেন্ডের সিভিতেও তাই তাই লেখা। অর্থাৎ আমার সিভির অবজেক্টিভ যা, আমার ফ্রেন্ডের সিভির অবজেক্টিভ তাই লেখা, একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড। অ্যান্ড বাকি রেজাল্ট টেজাল্ট অ্যান্ড এগুলা ছাড়া বাকি যা যা সিভিতে যা যা লেখার মোটামুটি সবই একই রকম। তো এগুলা বাদ দিয়ে উনি সোহাগ স্যার ফোকাস করলেন হচ্ছে অবজেক্টিভ নিয়ে। অবজেক্টিভে সো বললো যে দুইজনের অবজেক্টিভ কি একই রকম আপনাদের? তো আমরা বললাম না। তো দুইজনের মতো করে ওই সময় অবজেক্টিভ বললাম। তো উনি বললেন যে আপনারা তো দুইজনের মতোই বললেন, বাট আপনাদের এই যে সিভিতে তো একই রকমের লেখা। তো মানে এটা শেয়ার করলাম এই জন্য যে আমরা যখন সিভি প্রিপেয়ার করি, তো কিছু মানে সিনিয়ররা বা অনলাইন থেকে অ্যাজ ইট ইজ কিছু গদ বাঁধা মানে কথাবার্তা থাকে আর কি, লেখা থাকে। সো ওগুলা না লিখে নিজের মতো করে লেখা উচিত, আদারওয়াইজ এরকম ধরা পড়ে যেতে পারি আর কি। হ্যাঁ, যেমন উনি তো দুইজনকে পাশাপাশি রাখছে, হয়তো এই জন্য সামনাসামনি, উনি ভালো মানুষ সোহাগ স্যার, উনি আমাদেরকে ব্যাপারটা বুঝাই দিছিলেন যে এটা আসলে করা ঠিক না, এটা না করে নিজেদের মতো করে লিখতে হবে আর কি। তো এটা আসলে আমি পরবর্তীতে যেটা বুঝলাম, এটা আসলে সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। বিশেষ করে যারা ফ্রেশ গ্রাজুয়েট সিভি প্রিপেয়ার করেন, সো আপনারা অ্যাজ এ পার্সন যেরকম আপনাদের কোয়ালিফিকেশন স্কিল এভরিথিং যা যা যেরকম আছে, সেটাই সিভিতে প্রেজেন্ট করা উচিত, এই আর কি। সো এই আর কি আমার এক্সপিরিয়েন্স, দিবাকর। থ্যাংক ইউ রায়হান ভাই, খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলেছেন। যেটা শুরুর দিকে ভার্সিটি লেভেল এটা হতেই পারে যে আমি আর এক জায়গা থেকে আমি কল পেলাম বা আমি অ্যাপ্লাই করছি, কিন্তু আমি একটা সিভি এরকম কপি করে আমি বসায় দিচ্ছি আর কি। সো এই যে সিভির কথা বললাম, এর পরে জিনিসটা কি, আমার সিভি রেডি, আমি অ্যাপ্লাই করছি, এবং যখন আমি কোনো কোথাও থেকে কল পাচ্ছি, তো সেই দিনটার জন্য আমার প্রিপারেশন কি? প্রথম প্রিপারেশনটাই হচ্ছে এই যে সিভিটা যেটা জমা দিয়েছিলেন, এই সিভিটা একবার হলো যে সিভিটা পড়বেন, কি লিখেছেন, কোন জিনিসটা আপনি মনে করেন যে হ্যাঁ আপনি জানেন। ফর এক্সাম্পল, আপনি লিখেছেন আপনার এই এই টেকনিক্যাল স্কিল আছে, ধরলাম আপনার আপনি খুব কমিউনিকেশন স্কিল আছে, আপনি এই জিনিসটা খুব ভালো করেন। এখন যদি আপনাকে মানে আপনার সিভি দেখে কোনো ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে যে আপনি বলছেন আপনার কমিউনিকেশন স্কিল ভালো, আমাকে একটা উদাহরণ দিয়ে বলেন তো, এই কোশ্চেন কিন্তু ভেরি কমন। এখন তখন যদি আপনি চিন্তা করতে থাকেন যে আমি কোনটা বলবো, এটা কিন্তু ঠিক না। তো এই যে যখন আপনি সিভিটা পড়তেছেন, আপনি কিন্তু জানেন
যে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে আপনি কিভাবে ওই পয়েন্টটা বা ওই জায়গাটাতে যুক্তি দিয়ে আপনি বলতে পারবেন এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারবেন। সো আপনি যখন এই প্রিপারেশনটা নিচ্ছেন, যে ইন্টারভিউ যেদিন যাবেন সেই দিনের প্রিপারেশনে, অবশ্যই অবশ্যই ওই কোম্পানি সম্বন্ধে আপনার একটা নলেজ থাকতে হবে। এবং এটাও কিন্তু এখন খুবই সহজে একটু ইন্টারনেট সার্ফিং করলেই কিন্তু আমরা পেয়ে যাই যে ওই কোম্পানিটা সম্বন্ধে ওভারঅল নলেজ, ওই ফার্মা কোম্পানি, তাদের গ্রোথটা কিরকম, আম, তাদের মানে যতটুকু আমরা ইন্টারনেটে পাচ্ছি আমি ততটুকুই দেখি, যে তারা কবে এস্টাবলিশ করেছে, তাদের প্রোডাক্টগুলো কি কি, এগুলো কিন্তু ভেরি বেসিক। আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যখন একজন ফ্রেশ গ্রাজুয়েটকে জিজ্ঞেস করি যে এই কোম্পানি সম্বন্ধে আপনার মানে ধারণা কি, বা আপনি কারো কাছে শুনেছেন কিনা, বা আপনার কোনো সিনিয়র আছে কিনা, কোনো আলাপ করেছেন কিনা, অনেক ক্ষেত্রে আমরা পজিটিভ অ্যান্সার পাই, অনেক ক্ষেত্রে পুরো ব্ল্যাঙ্ক পাই। এবং মানে একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি সেই কোম্পানির একটা ওষুধের নাম বলতে পারছি না, এটা কিন্তু আমি সরাসরি বলি এটা কিন্তু একটা ডিসক্রেডিট। যে আপনি খুবই ভালো আপনার প্রেজেন্টেশন স্কিল আছে, কিন্তু আপনি ওই কোম্পানির একটা সিঙ্গেল ড্রাগের কথা বলতে পারছেন না। ড্রাগের মেকানিজম তো আরো পরে যাচ্ছে, কিন্তু আপনি এই যে বেসিক জিনিসটা, সো এইটা কিন্তু আপনি যখন ইন্টারভিউ দিতে আসছেন তখনও কিন্তু ইন্টারনেট সার্ফিং করে এই যে কাজটা করতে পারেন। সো এই জিনিসটা অবশ্যই করবেন। নট অনলি ওই কোম্পানি, আপনি যেহেতু ফার্মেসিতে গ্রাজুয়েট, বাংলাদেশের ওভারঅল ফার্মা মার্কেটের অবস্থাটা কিরকম, আপনি যাচ্ছেন ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে, কিন্তু আম, মানে নলেজটা এমন না যে আপনার মার্কেটিং এর নলেজ থাকতে পারবে না, একটা গ্রোথ সম্বন্ধে আপনি বলতে পারবেন না, যে ফার্মা কোম্পানির বাংলাদেশের স্ট্যান্ড পয়েন্ট কি এটা আপনি জানবেন না। এটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড জিনিস। সো আপনি যদি ফার্মেসিটাকে ভালোবেসে থাকেন, এই যে 4 বছর ধরে কমপ্লিট করতেছেন এবং এইটা নিয়ে সামনে ক্যারিয়ারে যাচ্ছেন, সো আপনার যদি এই বেসিক ভালোবাসাটা ওই সাবজেক্টে না থাকে, বা আপনি তো কালকে একটা বড় জায়গায় লিড করবেন এই বাংলাদেশের ফার্মা কোম্পানিগুলোর ওভারঅল সেক্টরটাতে, সো কেন আপনি সেই সেক্টরটার পজিটিভ নেগেটিভ ফিউচার গ্রোথ সম্বন্ধে জানবেন না? সো এইটার জন্য কিন্তু কোনো রকেট সায়েন্স না, বা এইটা কিন্তু আপনার একাডেমিক ইসের থেকে কিন্তু আপনি জেনে আসবেন না। সো আপনাকে ওই ইন্টারভিউ দিনের জন্য আপনার কিন্তু এই নলেজটা থাকতে হবে। দেন কোন নলেজ, যেই রোলটাতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন অবশ্যই সেই রোলটাতে আপনার নলেজ থাকতে হবে, মানে অ্যাটলিস্ট বেসিক নলেজ। আপনি একজন ফার্মাসিস্ট, ফার্মেসি ইজ আ ভাস্ট সাবজেক্ট। আপনি আম, হয়তো আপনার মার্কেটিং এ প্যাশন, কিন্তু আপনি যাচ্ছেন ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে, ফ্যাক্টরিতে সাপোজ ধরেন কিউসিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এখন আপনার যদি ল্যাব সম্বন্ধে বেসিক ধারণা না থাকে, একদম বেসিক, যে আপনি হয়তো যখন ইনপ্ল্যান্ট ট্রেনিং করেছেন তখন তো কোনো না কোনো ফার্মা কোম্পানি ল্যাবটা ভিজিট করেছেন, এখন যখন আপনি কিউসি অ্যানালিস্ট হিসেবে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সো আপনার যদি ল্যাবের বেসিক মানে কাজের ফ্লোটা না বলতে পারেন, সেটা কিন্তু আনএক্সপেক্টেড। সো এই জিনিসগুলো কিন্তু কোথাও বলে দিবে না, এই জিনিসটা কিন্তু আপনার কাছ থেকে একটা ইন্টারভিউয়ার কিন্তু এক্সপেক্ট করে, যে হ্যাঁ এতটুকু তো আপনি রিকল করে বলতে পারেন যে একটা ল্যাবে কি হয়। এটা নিশ্চয়ই আমার ভার্সিটির ল্যাব না, যে আমি জাস্ট যখন আমার থিসিস ছিল ততটুকু সময় আমি কাজ করেছি বা আমার প্র্যাকটিক্যালের সময় কাজ করেছি। এখানে একটা ফুল প্রফেশনে আপনি ঢুকতেছেন। সো ওই নলেজটা আপনাকে রাখতে হবে। এর বাইরে যে আপনার প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল নলেজ গুলো আছে, টেকনিক্যাল নলেজে যে যদি আমি একটা জিনিস বলি, যে আপনি আহ, যখন ইন্টারভিউ ফেস করছেন বা প্রিপারেশন নিচ্ছেন, আপনার কিন্তু ওই সব থিওরি গুলো মুখস্থ করার কিন্তু কিছু নাই। আপনার কাছ থেকে যেটা এক্সপেক্ট করে, আপনি থিওরিটা আপনার নিজের ভাষায় বলতে পারেন কিনা। ফর এক্সাম্পল, আপনি প্রোডাকশনে ঢুকতে যাচ্ছেন বা আপনি মাত্র ফার্মেসি পাস করে আসছেন, আপনি তো অবশ্যই ট্যাবলেটের প্রবলেমগুলো আপনি জানেন, যে একটা ট্যাবলেটে কম্প্রেশনে গেলে কি কি প্রবলেম হতে পারে, কোটিং এর থেকে কি কি প্রবলেম হতে পারে। সো এই যে একটা প্রবলেম যদি পার্টিকুলার বলা হয়, প্রবলেমটা কেন হচ্ছে বা ওই প্রবলেমটা কিভাবে মিটিগেট করা যায়, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বেসিক জিনিস একজন ফার্মেসি গ্র্যাজুয়েটের কাছ থেকে। সো এই নলেজটা আপনি নেন। আপনাকে যদি বলা হয় এসপিএলসির মেকানিজমটা কি, আপনাকে যদি বলা হয় একটা ক্রোমাটোগ্রাফি কিভাবে কাজ করে, আপনার কিন্তু সেই বুকিশ থিওরিটা ফুল মুখস্থ বলতে হবে না। আপনি যদি মুখস্থ জানেনও, আমি সাজেস্ট করবো আপনার মুখস্থ বলার কিচ্ছু নাই।
কারণ কেউ আপনার কাছ থেকে ওই মুখস্থ জিনিসটা জানতে চাচ্ছে না, আপনার কাছ থেকে যেটা শুনতে চাওয়া হচ্ছে আপনি যেটা আত্মস্থ করছেন আপনার পড়ার সময় সেই জিনিসটা আপনি বলতে পারেন কিনা। কালকে একজন অডিটর, এখন কিন্তু অডিটর মেকানিজম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু একটা গ্রুপ অফ পিপল অডিট ফেস করতো, এখন যে গ্লোবাল অডিট গুলো হয়, অডিটর কিন্তু একদম পার্টিকুলার আপনি যে কাজ করতেছেন ডিরেক্ট যে আপনাকে কিন্তু কোশ্চেন করবে। সো আপনি যেটা নিয়ে কাজ করছেন সেই জিনিসটা আপনি বলতে পারেন কিনা সেই জিনিসটা দেখবে, আপনার মতো করেই বলেন যে আপনি বুঝতেছেন কিনা। সো এই যে বেসিক জিনিসগুলো আপনার, যে আপনি কালকে ইন্টারভিউ আপনি কি কি প্রিপারেশন নেবেন, কি কি পড়বেন, এগুলো চিন্তা করার দরকার নেই। এই বেসিক জিনিসগুলো ফোকাস করেন, এই বেসিক জিনিসগুলোকে নিজের মতো করে বলার চেষ্টা করবেন। আমি মনে করি তাহলেই কিন্তু আপনার ওই জায়গায় প্রিপারেশনটা ভালো থাকবে। দেন ধরেন এটা একটা কমন জিনিস যে কনফিডেন্ট থাকা। কেন কনফিডেন্ট থাকে এটা সর্বক্ষেত্রে সবাই বলবে যখন আপনি কিছু বলতে যাচ্ছেন। সো আপনার যদি কনফিডেন্স না থাকে, দেখবেন যে যেটা আপনি পারেন সেই জিনিসটাও আপনার হচ্ছে না, ঠিক মতো বলতে পারতেছেন না। সো এটা একদম বেসিক জিনিস আপনার এখানে। উম, মানে জিনিসটা এইভাবে চিন্তা করেন যে যেই সময়টার জন্য আপনি বসতেছেন, আমরা যারা ইন্টারভিউ নেই আমাদের জন্য এটা খুব টাফ যে একটা মানুষকে 20 মিনিট আধা ঘন্টা, বা ওই যে রায়হান ভাই তার এক্সপিরিয়েন্সে শেয়ার করলেন যে 1.5 ঘন্টা ইন্টারভিউ হয়েছে ফার্স্ট ইন্টারভিউ। সো আমি বলবো যে 1.5 ঘন্টাতেও ওই মানুষটাকে পুরোপুরি বুঝতে পারাটা কিন্তু চারটিখানি কথা না। সো আপনার যেটা কাজ হবে, আপনার সাথে 10 মিনিট কথা হোক, সো ওই 10 মিনিট যেন মেমোরেবল হয়, আপনিও যাতে মনে রাখতে পারেন, যেই 3 জন বা 2 জনের সামনে সামনে আপনি ইন্টারভিউ দিচ্ছেন তারাও যেন মনে রাখতে পারে। কারণ ওই সময়টা সম্পূর্ণরূপে ওই সময়টা আপনার, আপনি আপনাকে কিভাবে প্রেজেন্ট করতেছেন আপনার নিজের। এর জন্য ওই যে শুরুতে সিভির ওই কথাগুলো বলেছি যে যেটা আপনি জানেন, যেটা আপনি পারেন, আপনি যতটুকু জানেন সেটাই প্রেজেন্ট করেন। কারণ যখনই একটা কপি করা বা যেটা করেন না জাস্ট রিচ করার জন্য আপনি লিখে দিয়েছেন, যখন ওইটা সম্বন্ধে আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু কনফিডেন্টলি বলতে পারবেন না। সো আপনি যতটুকু যতটুকু আপনার এক্সপিরিয়েন্স আছে ততটুকু আপনি শেয়ার করেন, ওইটাই কিন্তু আপনার সেই কনফিডেন্সটাকে প্রেজেন্ট করবে। সো এই জায়গাটাতে আপনি আপনারা ফোকাস করবেন। দেন হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল শুধুমাত্র এইটা মনে করার কিছু নাই যে ইংলিশের দখল। অবশ্যই অবশ্যই ইংলিশের দখল থাকতে হবে, কারণ আমরা যেই দুনিয়াতে এখন মুভ করে গেছি, এখানে কিন্তু মানে এটা বলার অবকাশ নাই যে না শুধুমাত্র আমি আমার মাদার ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ে থেকে আগাতে পারবো। না, আপনাকে ওই দখলটা রাখতে হবে। সো ওই দখলটা কিন্তু আপনাকেই চর্চা করে প্লেস করতে হবে। হ্যাঁ, আপনি ভেঙে ভেঙে বলেন, আপনি স্পন্টেনিয়াস বলতে পারছেন না, ফাইন। আপনি যেটা যতটুকু বলতে পারেন চেষ্টা করেন, এটা আপনার ডেভেলপমেন্টের পার্ট। আপনাকে শুরু থেকেও এক্সপেক্ট করবে না যে আপনি ঠিক সেইভাবে সেই জিনিসটা খুব ভালো মতো বলতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট আপনারা যখন এখন বিভিন্ন ইন্টারভিউ ফেস করবেন, এই যে সাপোজ গ্রাজুয়েশন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ ফেস করছেন, আপনাদের দৈনিক অ্যাটলিস্ট 1 ঘন্টা আধা ঘন্টা রাখেন যেন আপনারা এই স্কিলটাতে নিজেদেরকে ডেভেলপ করতে পারেন, যে নিজের মতো করে একটু বলতে পারেন নিজের সম্বন্ধে। যে রায়হান ভাইকে যে জিজ্ঞেস করেছে যে নিজের সম্পর্কে বলো, এখন নিজের সম্পর্কে সিভির ভিতর লেখা আছে, অনেক ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে সিভিতে যা লেখা আছে সেটার বাইরে বলেন। হঠাৎ করে কোশ্চেনটা শুনলে কিন্তু আপনি থেমে যাবেন, আমি শুরু করব কোথা থেকে। অবশ্যই আপনার শুরু করতে হবে আপনি আপনি কি ভালো পারেন, আপনার ফ্যামিলি আপনার কিরকম, কাছের মানুষগুলো কিরকম। সো এই জিনিসটা কেন, এই জিনিসটা আপনি বলতে পারতেছেন বিকজ অফ আপনি সেই জিনিসগুলোকে অবজার্ভ করছেন, জানেন, তাহলে সেই জিনিসটা বলতে পারতেছেন। এই জিনিসটা বলতে পারার অর্থই হচ্ছে আপনার সেই কনফিডেন্ট আছে। আজকে যদি বলা হয় আপনি আপনার একজন ভালো বন্ধু সম্পর্কে বলেন, তো ইন্টারভিউটা এরকম কোশ্চেন করে, এগুলো অনেক সাইকোলজিক্যাল কোশ্চেন। কারণ কি, আপনি ওই যদি বলা হয় আপনি ওই বন্ধুর একটা ভালো দিক একটা খারাপ দিক বলেন, তো তার মানে কি আপনি ওই বন্ধুটাকে ভালো করে জানেন, তার ভালো মন্দ সবকিছু জানেন এবং আপফ্রন্ট আপনি বলতে পারতেছেন তার ভালোর জন্য। সো এই ছোট্ট জিনিসটাও কিন্তু আপনার একটা স্কিল। সো এই বেসিক জিনিসগুলা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ দিবাকর, এ- প্লিজ রায়হান ভাই, এই একটা পয়েন্ট মনে পড়লো আর কি। তো সেটা প্লিজ। বলার আগে আমি অডিয়েন্সদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা ইন্টারভিউ দিয়েছেন এর মধ্যে আহ, কেউ মানে ইনিশিয়ালি
আহ, মানে কোন কোয়েশ্চেনটা ফেস করছেন? প্রথম কোয়েশ্চেন কি ছিল আপনাদের? কেউ কি বলবেন? জান্নাতুল, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে যে ফার্স্ট কি কোয়েশ্চেন ছিল? আনমিউট করে যদি একটু বলেন। জান্নাতুল, শুনতে পাচ্ছেন আপনি? অর সামওয়ান এলস? কাউসার, আপনি কি বলতে পারবেন যে ইন্টারভিউতে ফার্স্ট কি কোয়েশ্চেন ছিল আপনার? আপনাকে কি কোয়েশ্চেন করা হয়েছিল? আমার মনে হয় বলতে পারার কথা। আপনারা যদি মানে ইন্টারভিউ যদি দিয়ে থাকেন, না দিয়ে থাকলে তো আই থিঙ্ক নো ইস্যুস। আমাদের সেটিংস এখন ঠিক আছে যে আনমিউট করলে আপনি কথা বলতে পারবেন। যদি আপনারা মোবাইল থেকে জয়েন করেন, আই ডোন্ট নো, যদি মোবাইল থেকে জয়েন করেন কোনো ডিফিকাল্টিস ফেস করতেছেন কিনা আমি জানি না। আচ্ছা, যাই হোক, আমি একটু মানে রিসেন্টলি আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম যে ফ্রেশ গ্রাজুয়েটদের, কিছু জিনিস আমি একটু বলি, দু একটা জিনিস বলি যেটা জন্য আসলে আমি পয়েন্টে নিলাম। যে লাইক, পার্সন ইন্টারভিউ রুমে ঢোকার পর তাকে জিজ্ঞেস করা হইলো, আম, আপনি নিজেকে ইন্ট্রোডিউস করেন বা নিজের সম্পর্কে বলেন। আহ, তো উনি তখন জিজ্ঞেস করলো যে মাই নেম ইজ এক্স, মাই ফাদার্স নেম ইজ ওয়াই। আমি এইভাবে আর কি, হ্যাঁ। আম, রায়হান ভাই, একজন কমেন্ট করেছে যে টেল আস অ্যাবাউট ইউর সেলফ ইজ দ্য কমন কোশ্চেন। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি। সো আমি বললাম যে যখন জিজ্ঞেস করা হয় যে ফার্স্ট কোয়েশ্চেন এটাই থাকে বেসিক্যালি, যে নিজের সম্পর্কে, তখন মানে সবাই, আমি দেখি মোস্ট অফ দি পিপল, 100-এর মধ্যে প্রায় বলতে গেলে 95 জন বা তারও বেশি শুরু করে এভাবে, মাই নেম ইজ করিম, মাই ফাদার্স নেম ইজ রহিম, এইভাবে। মনে হয় যেন বইয়ের এই যে প্যারাগ্রাফ লিখে ওখানে মুখস্থ করা হয়েছে, সেটা এই প্যারাগ্রাফ গড় গড় করে এভাবে বলে যায়। হ্যাঁ, আই কমপ্লিটেড মাই বি ফার্ম অন এত, এইভাবে। তো এইভাবে না বলে, লাইক, প্রশ্নকর্তা আপনাকে জিজ্ঞেস করছেন বাংলায়, আপনি বাংলায় কনভারসেশনে যান। আপনার ইংলিশে এরকম প্যারাগ্রাফ বলার তো দরকার নাই, তাই না? তো এটা আর কি। সো আপনাকে যদি ইংলিশে জিজ্ঞেস করে, আপনি প্রশ্নকর্তার সাথে ইংলিশে কথা বলেন। আপনাকে যদি বাংলায় জিজ্ঞেস করে, আপনি তো ভালো বাংলায় তো ভালোই কথা বলতে পারবেন, ইংলিশে হয়তো আমাদের অনেকেরই একটু জড়তা থাকে, স্পিকিং হয়তো অতটা ভালো না। বাট বাংলায় যখন জিজ্ঞেস করছে, আপনি বাংলায় কথা বলেন যে আপনি নিজের সম্পর্কে, এবং নিজের সম্পর্কে কিভাবে বলবেন সেটার জন্য আপনি একটু লাইক ইউটিউব সার্চ করতে পারেন। ইউটিউবের মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যে নিজের সম্পর্কে বলতে গেলে কোন জিনিসটা আগে বলতে হবে। হ্যাঁ, কোন জিনিসটা আগে বলতে হবে, লাইক আপনি জব ইন্টারভিউতে যাচ্ছেন, সো জব রিলেটেড, যেই কোয়ালিটি রিলেটেড ইন্টারভিউতে যাচ্ছেন, সো আপনি কোনটাকে হাইলাইট করতে চান? লাইক একাডেমিক যেই স্কিল আছে সেটাকে হাইলাইট করতে চাইলে আপনি ফার্স্টে সেটা সম্পর্কে বলবেন, তাই না? মানে আপনার নিজের সম্পর্কে বলার মধ্যে কি পয়েন্টগুলো থাকতে হবে শুরুতে এবং শেষে। ওই যে আমি বলি একটা কথা, যখন কোনো কিছু যখন শুরু করা হয়, শুরুর কথাটা আমরা মনে রাখি, আবার শেষের কথাটাও মনে রাখি। সো আপনি যখন নিজের সম্পর্কে বলবেন, স্ট্রাকচার এমন ভাবে করবেন যাতে শুরুতে এবং শেষে কি পয়েন্টগুলো থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই রিলেটেড আপনি ইউটিউবের মধ্যে কিছু ভিডিও দেখবেন। ভিডিওগুলো খুব বেশি না, দেখা যাবে 5 মিনিট 10 মিনিটের ভিডিও, এরকম সার্চ করলে আপনি পাবেন। ওর মধ্যে বলা আছে যে ইন্টারভিউতে নিজের সম্পর্কে কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেন আনসার আপনারা কিভাবে দিবেন। হ্যাঁ, সো এই আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ দিবাকর, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ, আমি এই জাস্ট এই শেয়ার করলাম আর কি। না না না, থ্যাংক ইউ ভাই। আমি আমার আমার ইন্টারভিউর একটা জিনিস শেয়ার করি, মানে আমি যখন ইন্টারভিউ ফেস করেছি আর কি, সেই যে যখন আমাকে বলেছে যে
তোমার ভার্সিটিটা সম্পর্কে বলো, বা তোমার ওই ভার্সিটি যেই শহরে সেই শহরটার কথা বলো। এটা কিন্তু একটা ওপেন কোশ্চেন। যখন এই ওপেন কোশ্চেন, ওই যে আমি একটু আগে একটা কথা বললাম যে ওই সময়টাকে আমি মেমোরেবল করে রাখবো। সো যখন আমাকে এরকম ওপেন কোশ্চেন করছে, আমি কিন্তু সবচেয়ে মানে একজন ইন্টারভিউয়ার কিন্তু ওইটাই দেখে যে এই যে নিজের কোশ্চেনটা করা হয়েছে, এই নিজের কোশ্চেনটা আপনি কতটুকু স্বতঃস্ফূর্তভাবে বলতে পারেন। সো আমি আমার এতদিন ধরে পড়াশোনা করে আসছি, আমি যেই ভার্সিটির সাথে এত কিছুতে আমি লিঙ্কড আপ, আমি ভার্সিটির কথা বলতে পারবো না, সেই শহরটার কথা বলতে পারবো না, আমি যদি ঢাকার বাইরে কোনো ভার্সিটিতে পড়তে যাই? So আমি কি ওই গ্রাজুয়েশনের সময়কার কথাটা বলতে পারবো না? এই জিনিসগুলো দেওয়া হয় কেন? যেন আপনি সহজভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন। যে যদি আপনাকে যদি একটা ইসের কথা বলা হয়, আমি যাচ্ছিলাম কিছু কিছু দিকে, যে আপনাকে যদি বলা হয় যে আপনি কি খেলা পছন্দ করেন, কোন টিম পছন্দ করেন, সাপোজ ফুটবলে কোন পজিশনে খেলেন, মানে কি আমরা দেখি যে তখন একজন ক্যান্ডিডেট কত স্বতঃস্ফূর্তভাবে কথা বলতেছে। একটা টেকনিক্যাল ফার্মেসি রিলেটেড একটা কোশ্চেন, আর আমি ফুটবল খেলায় কোন পজিশনে খেলি বা ক্রিকেটে কোন পজিশনে আমি ব্যাটসম্যান না বলার, আমি আরো স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি। এবং ওখান থেকেই কিন্তু একটা ইন্টারভিউর তার পরের কোশ্চেন করে যে আপনি কি ক্যাপ্টেন্সি করেন, বা আপনার টিমে আপনি কিভাবে জিনিসগুলা করেন। কারণ যখন আপনাকে ওই কোম্পানিতে নিচ্ছে একজন এমপ্লয়ার, সে কিন্তু দেখবে আপনি টিমে কিভাবে কাজ করেন। একটা বড় যদি টিম হয়, ওই বড় বড় টিমে আপনি কিভাবে কোপ আপ করে নিতে পারবেন, সেই জিনিসগুলোও কিন্তু একজন যে একজন এমপ্লয়ার আপনার কাছ থেকে দেখে নেয়। সো এই যে বেসিক জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। আপনি একজন পার্সন এক্সট্রোভার্ট, আপনি একজন পার্সন ইন্ট্রোভার্ট। একজন ইন্ট্রোভার্ট কিন্তু মনে রাখবেন সবসময় এই যে যে তার কাছ থেকে কিন্তু কাজের প্রিসিশন কিন্তু খুব ভালো পাওয়া যায়। আবার একজন এক্সট্রোভার্ট দেখবেন যে সে কিন্তু, মানে আমি বেসিক জিনিস বলতেছি, সে কিন্তু মার্কেটিং এ খুব ভালো করতেছে, সেলসে খুব ভালো করতেছে। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি আপনাকে জাস্ট করবেন, জাস্ট করে আপনার জায়গাটাকে ওইভাবে ফোকাস করবেন। এখন আম, যেই রোলটাতে যাচ্ছেন, আমি যে রোলের কথাটা বলতেছি, যেই রোলে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার আপনি ইন্টারভিউ দিতে আসছেন, আপনার জবের নিড আছে, এই জিনিসটা যাতে আপনার এইটাতে বোঝা যায়। মানে আপনি তো আপনাকে প্রেজেন্ট করতে আসছেন, অবশ্যই আপনি আপনি ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাচ্ছেন। So, আপনি ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন, এই নিডটা বা এই ট্রাস্টটা যদি আপনার কাছ থেকে ইন্টারভিউয়ার না পায়, তাহলে কিন্তু আপনি এক স্টেপ নিচে নেমে গেলেন। সো আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন, সেই জিনিসটা কিন্তু আমার থেকে আপনি ভালো বলতে পারেন। না না, আমি জাস্ট ইন্টারভিউ দিতে আসছি, ব্যাপারটা তো তাই না। ব্যাপারটা তো আপনি আপনার ক্যারিয়ার স্টার্ট করতে যাচ্ছেন, আপনি অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে আপনি আপনার ফিউচারটা ডেভেলপ করতে আসছেন। তো সেই জিনিসগুলা আপনার কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, এটাও আমি ইন্টারভিউ নেওয়ার সময় এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে যখন ওই যে টেকনিক্যাল পার্টগুলো, যেহেতু আপনারা সবাই টেকনিক্যাল পিপল, তো আপনাদের একটা ইচ্ছা থাকবে যে টেকনিক্যাল কোন জায়গাগুলো আমি টাচ করব। এখনকার এইগুলোতে দেখা যায় যে আপনারা আমি এটা দোষ দিব না, আপনাদের কারো দোষ না, এটা হয়তো আমাদের সিস্টেম বা আমাদের এখনকার প্র্যাকটিসটাই ওরকম, যে টিচাররা অনেক বইয়ের নাম বললো, আমরা বইয়ের থেকেও দেখা যায় যে স্লাইডটা পড়ি, স্লাইডটা বেশি পড়ি। হতে পারে আমার মানে এখনকার সিনারিওটা হয়তো এরকম। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ফার্মেসির একটা জিনিসটি আপনি বলতে পারতেছেন না, একটা টপিক নিয়ে বলতে পারতেছেন না, অ্যাটলিস্ট ওই বইয়ের নামটা বলেন তো। বলতে পারে না, কারণ সে কখনো ওই বইটা খুলে দেখে নাই। তো এগুলো কি, এগুলো কিন্তু আপনার ডিসক্রেডিট বলবো না, এই জিনিসগুলো কিন্তু আপনাকে এক স্টেপ পিছায় দিচ্ছে। সো এই যে বেসিক নলেজগুলো প্লিজ একটু গ্যাদার করবেন যখন আপনি একটা ইন্টারভিউ ফেস করতে যাবেন। আচ্ছা, আমি যদি পরের স্টেপটাতে চলে যাই, যে সরি, আমার এইদিকে মনে হয় একটু সাউন্ড হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা তো পারিপার্শ্বিকতারই, সেটা আমার হাতে নাই আর কি। না, আচ্ছা, কোনো সাউন্ড হচ্ছে না দিবাকর, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, ফাইন। হ্যাঁ, থ্যাংক ইউ একটা রায়ন ভাই, কোয়েশ্চন পাচ্ছি প্লিজ। চ্যাট বক্সে। দিবাকর মনে হয় চ্যাট বক্সে গেলে কোয়েশ্চনটা এক দেখতে মিনিট, হ্যাঁ আমি পারবা। আমি দেখছি। আহ, একটা মিনিট। Since many pharmaceutical companies tend to prefer private university graduates, what steps can national universities take in strengthen their
হ্যাঁ, থ্যাংক ইউ সাকিব। খুবই প্র্যাকটিক্যাল কোশ্চেন, এবং আমি আলাদাভাবে সাধুবাদ দিতে চাই যে, কারণ এখানে একটা জিনিস আমি এখানে শেয়ার করি যে ন্যাশনাল, আমি জানি না আমাদের ফোরামে আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির কেউ আছে কিনা। ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা আগেই মনে করে যে আমরা মনে হয় প্রাইভেট বা পাবলিকের থেকে পিছায়। প্রথম কথা হচ্ছে এই এই মানসিকতার থেকে বেরোয় আসতে হবে। সাকিব তো কোশ্চেনটা করেছেন ফার্মাসিউটিক্যালস এর আসপেক্টে, আমি আগে স্টুডেন্টের আসপেক্টে যাচ্ছি, কারণ তাদের মাইন্ডসেটটা আগে। সো যখন আমি নিজের মাইন্ডসেট চেঞ্জ করব যে আমি তাদের থেকে আলাদা না, সো এই আলাদা না হওয়ার জন্য তারা কোন জায়গাগুলোতে পলিশড, আমি এইভাবেই বলছি, কোন জায়গাগুলোতে পলিশড সেই জায়গাগুলোতে আমি নিজেকে ডেভেলপ করবো। একটু আগে রায়হান ভাই একটা কথা বলেছে না, ইউটিউবে অনেক ইন্টারভিউ দেখা যায়, অনেক ভালো ভালো ইন্টারভিউর এক্সাম্পল আছে, বা অনেক পডকাস্ট আছে, অনেক এরকম প্রেজেন্টেশনের আছে। আমি কতটুকু আমার ন্যাশনাল ইউনিভার্সিটির ওই কলেজটা আমাকে দিচ্ছে আমি সেখানে সীমাবদ্ধ না থাকি, আমি আজকে মার্কেটে বা এই ফিল্ডে যুদ্ধ করতে নামছি। সো আমি নিজেকে কোন জায়গায় ডেভেলপ করব, আমি যে ফেসবুকটা চালাই এই ফেসবুকে কতক্ষণ থাকবো, না নিজের ডেভেলপমেন্ট একটা পার্টিকুলার টাইম আমি নিব, এই জায়গাটাতে ফোকাস করতে হবে। সো এখন আমি ফার্মা কোম্পানির ইসে আসি। ফার্মা কোম্পানিগুলো ন্যাশনাল ইউনিভার্সিটিকে যে আমলে নেয় না, আমি কিন্তু সেটা বলছি না, তারা কিন্তু আমলে নেয়, কিন্তু স্টুডেন্টদেরকে আগে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে হ্যাঁ, যে আমরা আমাদেরকেও শো করার জায়গা আছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে পিপল নিলে কি হয়তো আগেই স্ক্রিনিং এ বাদ দিয়ে দিচ্ছে, ধরে নিলাম কোশ্চেনটা এরকম, না আমি বলবো যে সেটা না। যখন এরকম এক্সাম্পল আসবে, এবং অনেক ফার্মাসিউটিক্যালসে আছে, ভালো ভালো টপ লেভেলের ফার্মাসিউটিক্যালসে আছে যেখানে কিনা ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে পাশ করা স্টুডেন্টরা কিন্তু টপ লেভেলে আছে। সো এইটা মনে করার কিছু নাই যে ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেকেন্ড স্তরে রাখছে, প্রাইভেট গুলোকে আগে নিচ্ছে, না, এটা একদমই ভুল কথা। কিছুটা হয়তো 19-20 হয়, কিন্তু 19-20টা হয় হচ্ছে ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে কোথায়, যখন আপনি আমার জায়গায় এসে বসতেছেন, যখন দুইটা স্টুডেন্টকে আপনি ফেস করছেন, তখন কিন্তু আপনি পার্থক্যটা করে দিচ্ছেন। সো পার্থক্যটা কিন্তু আমি বলবো না যে শুধুমাত্র সেই ইউনিভার্সিটি তার গ্রুমিং এ পার্থক্যটা করেছে, না, আজকে আমি আমাকে প্রেজেন্ট করতে এসেছি। সো আমি ওই সময়টাতে নিজেকে কিভাবে ওই দুইজনের থেকে আগায় রাখবো, সেটা কিন্তু আমার ভিতরও একটা রাইটের ভিতর পড়ে, বা আমার রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে। তো আমরা ওই জায়গাটাতে ফোকাস করি, আমার জায়গাটা আগে ফিল আপ করি, আমার গ্যাপটা আগে ফিল আপ করি, তারপরে আমি ওই সিস্টেম বা ওই কোম্পানিগুলোর আসপেক্ট নিয়ে দেখবো যে আমি অটো সেই জায়গাটাতে ঢুকে গেছি। কারণ প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালসে এই ফিল্ডে রেনাউন্ড পার্সন আছে যারা এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসছে। সো আমি কি পয়েন্টটা আলাদা করতে পারছি, বা আমি কি বুঝাইতে পারছি? সাকিব, আপনি যদি একটু ফিডব্যাক দেন, মানে আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা। জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাকিব। আচ্ছা, সো এখন এই যে এখন যে জিনিসটা আমি বলছিলাম, যে এটা এর আগেও বলেছি যে ফার্মেসি তো একটা ভাস্ট সাবজেক্ট। সো আগে আমার ইন্টারেস্টটা তো ডেভেলপ করতে হবে যে আমি কোন কোন জায়গাটাতে পছন্দ করি। আমি কি আমার প্যাশনটা মার্কেটিং এ, নাকি আমার প্যাশনটা ফ্যাক্টরিতে? এখন কথা হচ্ছে না, এই জিনিসগুলো কেন বলছি, এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস। একটা ফ্রেশ গ্রাজুয়েটকে যখন আমরা কোশ্চেন করি, বা ফ্রেশ গ্রাজুয়েটের সাথে যখন ইন্টারভিউতে বসি, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি। এবং এটাও ঠিক যে একজন ফ্রেশ গ্রাজুয়েট কিন্তু প্রথম 1 বছর কিন্তু বোঝেও না যে আমার ফ্যাক্টরিটা আমার জন্য অ্যাকচুয়াল জায়গা, না আমার মার্কেটিংটা অ্যাকচুয়াল জায়গা। আমি যদি বাংলাদেশের রেসপেক্টে বলি, আমার কিন্তু এই বেসিক্যালি দুইটাই কিন্তু ফিল্ড, আমার ফ্যাক্টরি একটা ফিল্ড, আর একটা ফিল্ড হচ্ছে আমার মার্কেটিং ফিল্ড। সো যেহেতু আমার গন্ডি এই দুইটাই, আমার কিছু কিছু জায়গায় হয়তো হসপিটাল ফার্মাসিস্ট এখন আছে, ডেভেলপ করছে। সো আমি আগে আমার ইন্টারেস্টটা ডেভেলপ করি। এখন যদি আমি ফ্যাক্টরি অ্যাসপেক্টে আসি, জাস্ট উদাহরণস্বরূপ বলছি, ফ্যাক্টরিতেও কিন্তু আমার অনেকগুলো কোর জায়গা আছে। সেটা আমার কোয়ালিটি হতে পারে, সেটা দিবাকর, প্রোডাকশন হতে পারে। প্লিজ রায়হান ভাই।
একটু মনে করাই দেওয়ার জন্য আমরা হ্যাঁ 10টা বেজে গেছে, তো 10টা 3 বাজে এখন, তো আমাদের মনে হয় একটু ফাস্ট যাইতে হবে। ওকে, হ্যাঁ, না, হ্যাঁ, থ্যাংক ইউ রানবে। ওকে। আমরা এমনিও শেষের দিকে ছিলাম, মেইন জায়গাগুলো আমি বলে ফেলছি। তো এই জায়গাটা জাস্ট যেটা আমি বলতেছিলাম যে আমরা, আমার ইন্টারেস্ট কোয়ালিটি হতে পারে, কিন্তু তাই বলে যে আমি প্রোডাকশনে পারবো না তা না। অ্যাজ এ ফার্মাসিস্ট আমি কিন্তু সব জায়গাগুলোতেই ক্যাপাবল। সো আমার এই অ্যাজিলিটিটা যেন আমার কথোপকথনে থাকে, আমি সেই জায়গাটা আপনাদের হাইলাইট করছি, যে আপনি আপনার পাঠটাকে বেছে নেবেন। সো এই জায়গাগুলো আপনারা ফোকাস করবেন। ইন্টারভিউর একটা সময় একটা এক্সপিরিয়েন্স শেয়ার প্লিজ, করে দিবাকর, প্লিজ যে রায়ন ভাই। আমি ইন্টারভিউ নেওয়ার সময় দেখলাম যে যে অ্যাপ্লিক্যান্টের সিভিতে লেখা আছে যে পার্সন হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে মার্কেটিং জবে, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং, পিএমডি, ওখানে ইন্টারেস্টের মধ্যে লেখা আছে আর কি। হ্যাঁ, সো পার্সন আবার ইন্টারভিউ দিতে আসছে প্রোডাকশনে। তো জিজ্ঞেস করা হলো আপনার তো ইন্টারেস্ট এইখানে, যে মার্কেটিং এ বা পিএমডি তে, আপনি যে প্রোডাকশনে, তো এইটা বললো যে সমস্যা নাই, আমি প্রোডাকশনে কাজ করতে পারবো। আচ্ছা, তখন বলা হলো যে আসলে আমরা তো আসলে এখন প্রোডাকশনে নিব না, আমরা কিউসি তে নিব। সো আপনি কি কিউসি তে জয়েন করতে পারবেন? আহ, তখন পার্সন বলে হ্যাঁ, কিউসি তেও পারবো, কোনো সমস্যা নাই। তো সো এখন থিং ইজ মানে আহ, দিবাকর যেটা একটু আগে মেনশন করলেন, যে আগে ইন্টারেস্ট অনুযায়ী পাথ কোন দিকে যাব, মানে আমাদের ওয়ে কোন দিকে, সেটা ঠিক করে নিতে হবে। সো মানে পার্সন ইন্টারেস্ট হচ্ছে মার্কেটিং, বাট চাকরি সামনে ওই যে প্রোডাকশনের আসছে বলে যে প্রোডাকশনে দিব, কিউসিতে আসছে বলে যে কিউসি দিব, ব্যাপারটা তো আসলে মানে পারফেক্ট না। কারণ হচ্ছে কি, ইন্টারভিউয়ার বুঝে গেছে এই পার্সন আসলে মার্কেটিং এ জব করবে বা পিএমডি তে জব করবে। এখন এই মুহূর্তে সে জয়েন কোথাও চাকরিতে জয়েন করে নাই বলে প্রোডাকশন বা কিউসিতে ইন্টারভিউ দিতে আসছে। সো প্রথমেই ইন্টারভিউয়ার ঠিক করে নিবে এই পার্সনকে নেওয়া যাবে না, কারণ নিলে সে বড় জোর 3 মাস 6 মাস বা 1 বছর থাকবে, তারপর চলে যাবে। সো পার্সনকে কেন নেবে এই এই মানে রাইন ভাই, এই অর্গানাইজেশন? জায়গাটাতে আপনি যে এক্সাম্পলটা নিয়ে আসছেন, জাস্ট ছোট্ট করে একটু হ্যাঁ, একটা টিপস দেই। সেটা হচ্ছে হুম, যে আহ, একটা পার্সন যদি, অবশ্যই প্রত্যেকটা এমপ্লয়ার চায় যে লং রানে সে যেন থাকে, এটা সত্য। কিন্তু এটাও কিন্তু সত্য প্যারালালি, যে সে যদি 1 বছরও কন্ট্রিবিউট করে, সে ট্যালেন্ট, সে 1 বছর কন্ট্রিবিউট করলো, তার ওই 1 বছরের কন্ট্রিবিউশনটাও অনেক ভ্যালু অ্যাড করে। তো ভাইস ভার্সা, মানে দুইটাই কিন্তু মার্কেটে চলছে। এখন কথা হচ্ছে, এই যে যে পার্সনটা যার মার্কেটিং এ ইচ্ছা কিন্তু আজকে হয়তো প্রোডাকশন ইন্টারভিউ দিতে আসছে, সে যদি তার এই অ্যান্সারটাকে একটু প্র্যাকটিক্যালি দেয়, যে ফর এক্সাম্পল, মানে আমি জাস্ট একটা টিপস দিচ্ছি, সে বলতেছে হ্যাঁ আমার প্যাশন অ্যাকচুয়ালি মার্কেটিং, বাট আমি আমার ক্যারিয়ারের প্ল্যান সেট করেছি, আমি প্রথম 2 ইয়ার্স আমি ফ্যাক্টরিতে কাজ করব, বিকজ অফ আমি যে প্রোডাক্টটা আমি মার্কেটিং এ যাব, সেটার আমি বেসটা আগে দেখতে চাই। বেস, আমার আমার ফুল নলেজটা আমি চাই। আমি বলছি আমি 2 বছর এখানে আমার সেই নলেজটা নিব, তারপরে আমি আমি মার্কেটিং এ অ্যাকচুয়াল যে আমার প্যাশন, ফিউচারে আমি মার্কেটিং এ যাব, কারণ আমার বেসটা পুরোপুরি জানি। আমি সেইভাবে আর 10টা মানুষের মতো মার্কেটিং এ যেভাবে আমি প্রোডাক্টটা সেল করবো, ব্যাপারটা সেটা না, আমি তাদের থেকে ডিফারেন্ট, বিকজ অফ আমি এইটার ফুল ব্যাকগ্রাউন্ডটা জানি। এই যে ছোট্ট একটা, মানে নিজের একটা প্ল্যান সেট, কয়েকটা জিনিস এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে। সে তার ক্যারিয়ার নিয়ে একটা প্ল্যান করেছে, সে তার প্যাশনটাকে সামনে রাখছে, সেটার পিছনে যুক্তি দিচ্ছে, সে লজিক্যালি বলতেছে সে কেন এখন প্ল্যান্টে আসতে চাচ্ছে এবং পরে কেন মার্কেটিং এ যাচ্ছে। সে চান্স পাবে কি পাবে না আমি সেই অ্যান্সারে যাচ্ছি না, কিন্তু আমি আম, জোর গলায় বলতে পারি, সে কিন্তু বাকি দুইজনের থেকে আলাদা হয়ে গেল তার এই একটা প্র্যাকটিক্যাল অ্যান্সারের জন্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দিবাকর। সো এইভাবে মানে মানে এই কোয়েশ্চেন আনসার যদি দেয়, আই থিংক ইন্টারভিউ যারা নেয় তারা কনভিন্সড হবে। বাট আদারওয়াইজ যদি মনে করে যে না, সামনে যেটা পাইছি, মানে তার প্রশ্নে যদি বোঝা যায় যে সামনে যেটা পাইছি সেটাতে আমি ইন্টারভিউ দিতে চলে আসছি, তাহলে ইন্টারভিউ যিনি নেন তার মনে হবে পার্সনকে আসলে নিয়ে আসলে লস,
লস মানে হচ্ছে লাইক 3 মাস পরে যদি চলে যায় আসলে তার জন্য তো লসই, তাই না? হ্যাঁ। ওকে ওকে। তো আমি আর জাস্ট 2টা মিনিট করছি, সেটা হচ্ছে আমি এখানে কিছু এক্সাম্পল রেখেছিলাম। এক্সাম্পলটা আর কিছুই না, জাস্ট আপনাদেরকে জাস্ট একটু নলেজ গেইন করার জন্য যে আপনার মানে এটা হচ্ছে আমি জাস্ট ফার্মেসির বাইরে একটু ফোকাস করে বলছি যে ফার্মেসি নিয়ে তো অনেক কথা বললাম, টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে তো অনেক কথা বললাম, যে এখন আপনি কতটুকু ইনোভেটিভ মাইন্ডের বা আপনি কতটুকু ক্রিয়েটিভ, এই জায়গাটাতে যদি আপনাকে এরকম কোশ্চেন করে যে আম, আপনি এমন একটা আপনার মানে ক্যারিয়ার বলতে বুঝাচ্ছি আপনার যে স্টুডেন্ট লাইফে বা আপনার থ্রু আউট দ্য লাইফে আপনি এমন কোনো প্রবলেম সলভ করেছেন কিনা বা প্রবলেমে পড়েছেন কিনা বা কিভাবে সেটাকে সলভ করেছেন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা আপনাদের থট প্রসেসে রাখবেন যে এরকম কোশ্চেন যদি আসে, এরকম কোশ্চেন থেকে কিন্তু আপনি কিভাবে থিঙ্ক করতেছেন, ওই প্রবলেমটাকে কিভাবে ফেস করেছেন। কারণ এক একজনের সাইকোলজি কিন্তু এক এক রকম, কোনোটাই কিন্তু ভুল না। আমি খুব কুইক ওইটাতে এরকম কাজ করে ফেলছি বা আমি এইভাবে এই জিনিসটা করেছে। অনেকে বলে ওই যে আমি দেখেছি যে আমি ফার্মা, আমার যখন আমার ভার্সিটিতে বিভিন্ন ইভেন্ট ম্যানেজ করেছি, ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট আপনি কি করেছেন, ওইখানে আপনি কি ডিফিকাল্টিস গুলো ফেস করেছেন, কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, আপনার সাথে যে পিপল গুলা কাজ করতেছে তারা কি সবাই আপনার কথা শুনতেছে। সো এই আপনাকেই যখন আপনি একটা মার্কেটিং এ যাচ্ছেন বা আপনি যখন একটা অর্গানাইজেশনে ঢুকতেছেন, একটা প্রোডাকশন একটা বড় টিমের সাথে ঢুকতেছেন, কেন আপনার কথা শুনবে, বাকি টিম মেম্বারদের সাথে আপনি কোহেরেন্ট করছেন কিভাবে, এই জিনিসগুলো কিন্তু এরকম কিছু টেকনিক্যাল, মানে এটা এইচআর রিলেটেড আর কি, টেকনিক্যাল কোশ্চেনে কিন্তু বোঝা যায় যে আপনি সেই জিনিসগুলোকে কিভাবে ফেস করছেন। সো এজন্যই বলা হচ্ছে, রায়হান ভাই যে এক্সাম্পলটা দিয়েছিল যে আপনি কাইন্ডলি বিভিন্ন ইউটিউবে এখন তো সবকিছু এগুলো অ্যাভেলেবেল, বিভিন্ন ইন্টারভিউ গুলো দেখবেন, কারেন্ট সিনারিও নিয়ে জিজ্ঞেস করা হয় যে একদম বাংলাদেশের এই প্রেক্ষাপট বা ওয়ার্ল্ডের এই প্রেক্ষাপট আপনি কি মনে করেন। এটাতে কিন্তু আপনাকে কোনো গ্রুপে ফেলে দেওয়া হচ্ছে, ব্যাপারটা সেটা না, আপনার থট প্রসেসটা কতটুকু, আপনি কিভাবে জিনিসগুলোকে চিন্তা করতেছেন, মানে তথাকথিত কি বুকিশ নাকি আপনি স্পন্টেনিয়াস, আপনি অ্যাজাইল, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো কিন্তু একজন ক্যান্ডিডেট থেকে আরেকজন ক্যান্ডিডেটকে আলাদা করে দেয়, এবং এই জিনিসগুলো কিন্তু আপনি আপনার যে টেকনিক্যাল মানে আপনি যে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছেন সেখানে কিন্তু এই জিনিসগুলো প্রকাশ পাবে না, যেটা কিনা এই জায়গায় প্রকাশ পাবে। এখন আপনি ভার্সিটিতে ল্যাবে কাজ করছেন, তার মানে আপনার ল্যাব ভালো লাগে, কিন্তু ওইটা তো ভার্সিটির একটা ল্যাবের একটা ছোট্ট সময়। কিন্তু আপনি এখানে ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে এসে কিউসি ল্যাবে আপনি কাজ করতেছেন সকাল থেকে রাতে বা একটা নির্দিষ্ট সময়ে, ইনক্লুডিং ওভার টাইম, একটা সারাদিন একটা মনোটোনাস কাজ করতেছেন, অথচ আপনার মনোটোনাস কাজ ভালো লাগে না, আপনি খুব ইনোভেটিভ পারসন, তাহলে কি স্যুট করবে জিনিসটা? স্যুট করবে না। সো এই যে জিনিসগুলা আপনার ওই ভার্সিটির ল্যাব আর একটা প্রফেশনাল জায়গা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি বলতেছি এই জিনিসগুলা কখনোই আপনার একদম ইনিশিয়াল, যে আপনি যেহেতু ফ্রেশ গ্রাজুয়েট, আপনার ইনিশিয়ালি কিন্তু ওই লেভেলে হবে না। মানে আমি এক্সপেক্ট করতেছি না আপনি ওই জায়গাটাতে একদম পলিশড, আপনি জানেন কিভাবে এই প্রফেশনাল আর ভার্সিটি লাইফটা আলাদা করতেছেন, সেটা আপনার কাছ থেকে কেউ আশা করতেছে না। কিন্তু আপনার সেই গ্রুম করার রুমটা কতটুকু আপনার ভিতরে আছে, সেই জিনিসটা আপনাকে প্রকাশ করতে হবে। আপনি যদি সেই জায়গাটাতে প্রকাশ করতে পারেন, তাহলেই দেখবেন যে বাকি দুইজনের থেকে আপনি আলাদা হয়ে গেছেন। রায়হান ভাই কিছু যদি বলেন, আমি একদম শেষে চলে এসেছি। আচ্ছা, একটা পয়েন্ট অ্যাড করি। সাকিব শুরুতে বলছিলেন যে ইন্টারভিউ কোয়েশ্চেন আনসার করার সময় যদি যে পার্সন ইন্টারভিউ দিচ্ছে সে ভুল কিছু বলে ফেললে আর ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তাদের থেকে যদি হেসে উড়িয়ে দেয় বা খুব হাসে, তখন পার্সনের খুব মানে খুব নিজেকে লো বা খুব ছোট মনে হয় আর কি, যে তো এবং মেন্টালি সে আসলে ওই সময় ভেঙে পড়ে, নার্ভাস হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে কোনো কোনো অর্গানাইজেশনে ওদের ইন্টারভিউর কিছু প্রসিডিউর আছে যে মানে কিভাবে ইন্টারভিউ কন্ডাক্ট করতে হবে।
লাইক স্কয়ারে যখন আমি ছিলাম আমি দেখেছি যে এরকম প্রসিডিউর ছিল যে ইন্টারভিউ করার সময় পার্সনকে এইভাবে কোয়েশ্চন করতে হবে, পার্সন যদি কোনো কোয়েশ্চন না পারে তাকে এরকম হেসে ইয়ে করা যাবে না, ছোট করা যাবে না, মানে এরকম আর কি কিছু পয়েন্ট দিয়ে কিছু ইন্টারভিউর প্রসিডিউর এবং বেস্ট প্র্যাকটিস কি হওয়া উচিত এগুলো ছিল। সো আই থিঙ্ক এরকম অন্যান্য অর্গানাইজেশনেরও আসলে থাকা উচিত যে ইন্টারভিউ কিভাবে নিতে হবে। হুম। ইন্টারভিউর সময় ভ্যালুস বিহেভিয়ার কিরকম হওয়া উচিত, এটা হচ্ছে মানে আই আই থিঙ্ক মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যারা আজকে জয়েন করছেন তাদের জন্য না, যারা ইন্টারভিউ নেয় তাদের জন্য ইম্পর্টেন্ট, তাদের এটা জানতে হবে, বুঝতে হবে। এইচআর এখানে মানে রোল প্লে করতে পারে, যেমন দীপাকর এখানে রোল প্লে করতে পারে। আই ডোন্ট নো যে অবশ্যই নেভিয়ানে এখানে তাদেরও নেভিয়ানে ট্রেনিং এর একটা ব্যবস্থা আছে, এবং নট হ্যাঁ অনলি ট্রেনিং, ব্যাপারটা হচ্ছে যে এটা শুধু আহ, মানে আমার টেকওয়ে না। অবশ্যই এখানে কিন্তু যখন একজনের সাথে ইন্টারভিউতে বসা হচ্ছে, আমরা মনে করি, আমরা যারা ইন্টারভিউরা থাকি এই স্টেজে, আমরা মনে করি আমরাও কিন্তু দৈনিক শিখছি। তার কাছ থেকেও আমার কিন্তু শেখার আছে। যেমন আজকের এই পয়েন্টটা, আজকে আমি যেরকম মানে অলওয়েজ আমার মাথায় থাকবে, আমি মনে করি প্রত্যেকটা অর্গানাইজেশনে যারা ইন্টারভিউ বসতেছে এই জিনিসটা মাথায় থাকা লাগবে। অবশ্যই অর্গানাইজেশনে ওরকম আম, একটা গাইডলাইন থাকবে। পাশাপাশি নট অনলি গাইডলাইন, সবকিছু তো গাইডলাইন দিয়ে আমরা কনক্লুড করে ফেলতে পারি না। পার্সনকে, মানে যারা ইন্টারভিউ নিতে যাচ্ছে তাদেরকেও কিন্তু গ্রুম করতে হবে, যে সে কোন কথাটা বলতে পারে বা কোন কথাটা অমূলক। যে আমি যে তার একটা ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞেস করতেছি, বা মানে এইটা আমার আজকে ইন্টারভিউর সাথে কতটুকু যুক্তিযুক্ত, মানে আমি তার ফ্যামিলির ইনফরমেশন দিয়ে কি করব? আমি কোশ্চেন করলাম, আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনার ফ্যামিলির কথা বলেন, আমি ওইটা দিয়ে আমার, সে এখানে জব করতে আসতেছে, তাকে আমি গ্রুম করব আমার অর্গানাইজেশনে, সে এখানে কাজ করবে, তার ফ্যামিলির ইনফরমেশন নিয়ে, মানে এটা কি প্রাসঙ্গিক? কতটুকু প্রাসঙ্গিক? কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে, বাট কতটুকু প্রাসঙ্গিক? সো এই জিনিসগুলোরও গ্রুমিং এর প্রয়োজন আছে। তাহলেই এই যে সময়টা আমি বললাম 20 মিনিট, আধা ঘন্টা, যাই হোক না কেন, একটা বোথ ওয়েতে কিন্তু একটা লার্নিং কালচার ডেভেলপ করবে, সেটা অর্গানাইজেশনের জন্য হোক, এবং ওই ইন্টারভিউ যে দিতে আসছে সেও কিন্তু একটা, সে চান্স পাক বা না পাক, সে অ্যাটলিস্ট বলতে পারবে আমি ওইখানে যে যে সময়টা কাটায় আসছি ওই অর্গানাইজেশনে আমার খুব ভালো লাগছে, আমার ওই সময়টা, আমি কনফিডেন্ট যতটুকু আমি বলে আসছি, আমি কনফিডেন্ট আমার ওই দিনটা ভালো গেছে, আমি ভালো একটা গুড স্যাটিসফ্যাকশন নিয়ে, হয়তো সে চান্স পায় না কিন্তু তার স্যাটিসফ্যাকশন লেভেলে তার ওই জায়গাটাতে খুব গুড ফিলিংস কাজ করবে, এবং পরবর্তীতে সে সেটা শেয়ার করতে পারবে। আচ্ছা, আরেকটা আমার পয়েন্ট দিক অ্যাড থেকে করি। এতটুকুই ছিল, হ্যাঁ প্লিজ। হ্যাঁ দিব, আরেকটা পয়েন্ট অ্যাড করি। সাকিবের কমেন্টের সূত্র ধরেই বলি। সাকিব বলছিলেন যে টেকনিক্যাল কোয়েশ্চেন গুলার ক্ষেত্রে, মানে কোয়েশ্চেন যখন আস করা হয়, যে ফ্রেশ গ্রাজুয়েটদের কনসিডার করে যেন ওই দিকটা দেখা হয় আর কি। তো যেটা আমার কাছে মনে হয় যে ফ্রেশ গ্রাজুয়েটদের ক্ষেত্রে কোয়েশ্চেন করার ক্ষেত্রে বেসিক্যালি আসলে খুব একটা টেকনিক্যাল দিকে ইন্টারভিউয়াররা যায় না। হ্যাঁ। আহ, আমি ইন্টারভিউ যখন নিই প্র্যাকটিক্যালি, এবং আমার সাথে যারা ছিলেন টেকনিক্যালি ইন্টারভিউতে বিভিন্ন সময়ে, এবং আমার কারেন্ট অর্গানাইজেশন, প্রিভিয়াস অর্গানাইজেশন লাইক স্কয়ার, তো ওইখানে আমি যেটা দেখেছি, একটা টেকনিক্যাল ইন্টারভিউর ক্ষেত্রে কমন কোয়েশ্চন হয় যে লাইক কেউ প্রোডাকশন, কোয়ালিটি অ্যাসুরেন্স বা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যখন জয়েন করতে মানে ইন্টারভিউ দিতে আসেন, তখন কমন কোয়েশ্চন থাকে এরকম যে আপনি ফার্মাসিউটিক্যাল প্রোডাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত সাইকেলটা, মানে প্রোডাকশন সাইকেলটা বলেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাকশন সাইকেল বলতে লাইক আমরা কি বুঝবো, যে প্রোডাকশন সাইকেল শুরু হয় ডিসপেন্সিং দিয়ে, শেষ হয় প্যাকেজিং দিয়ে। এই যে ডিসপেন্সিং থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত যে প্রসেস স্টেপগুলা, আহ, মানে ডিটেলসে না, ওভারঅল একটা আইডিয়া দিতে পারা যে এইটা মানে ফ্রেশ গ্রাজুয়েটদের পারা উচিত। এই কোয়েশ্চনটা করার আগে আমি সাধারণত যেটা জিজ্ঞেস করি যে আপনার কি ইনপ্ল্যান্ট ট্রেনিং হয়েছে কিনা। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতে হ্যাঁ। চাচ্ছিলাম, আপনি এটা শেষ করলে এটা বলতাম যে এই হ্যাঁ যে জায়গাগুলো ফোকাস করতে হবে, হ্যাঁ। হ্যাঁ যে আপনার
ইনপ্ল্যান্ট ট্রেনিং হয়েছে কিনা। ফার্মাসিতে যারা পড়েন বিশেষ অন্যদের তো এটা আসলে নাই, যে কেমিস্ট্রি বা ইকুইভ্যালেন্ট সাবজেক্টে যারা আছেন, বাট মোস্ট অফ দি যেমন প্রোডাকশন কিউএ তে মোস্ট অফ দি পিপল আসে বা আর&ডি তে আসে হচ্ছে ইয়ে থেকে, ফার্মাসি ব্যাকগ্রাউন্ড থেকে। হুম। তো তখন আম, তাদের তো কোশ্চেন করেছে ফার্স্টে যে আপনার যে ইনপ্ল্যান্ট ট্রেনিং হয়েছে কিনা। তো ইনপ্ল্যান্ট ট্রেনিং যদি হয়ে থাকে, অবশ্যই হবে ফার্মাসি থেকে আসলে, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি বলেন তো যে ফার্মাসিউটিক্যাল প্রোডাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেস স্টেপগুলা কি, প্রসেস স্টেপগুলা কি। সো এইটা খুব কমন যে এটা জিজ্ঞেস করা হয় ফ্রেশ গ্রাজুয়েটদের। হ্যাঁ, যে লাইক ডিসপেন্সিং, তারপর কি, তারপর কি, দেন মানে প্যাকেজিং পর্যন্ত যাওয়ার জন্য কি স্টেপগুলা থাকে। তারপরে হচ্ছে লাইক যদি কিউএ থেকে কেউ ইন্টারভিউ দিতে আসে তখন জিজ্ঞেস করে এই যে স্টেপগুলা বললেন, এই স্টেপগুলোতে কিউ এর কাজ কি। হ্যাঁ, যে আপনি যে হুম। ইমপ্ল্যান্ট ট্রেনিং এ গিয়েছিলেন, ইমপ্ল্যান্ট ট্রেনিং এ আপনি এই যে স্টেপগুলা বললেন এখানে কিউ এর ইন্টারাকশন কি ছিল। এগুলো কিন্তু খুব একটা টেকনিক্যাল কোয়েশ্চেন না, এগুলো হচ্ছে আপনি যে অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট যে প্রসেস স্টেপকে কিভাবে দেখছেন। বেসিক অ্যান্ড নলেজ, জাস্ট আর হ্যাঁ, কিচ্ছু না, বেসিক নলেজটা আছে কিনা। এক্স্যাক্টলি, মানে প্রসেস স্টেপটাকে কিভাবে দেখছেন, লাইক অ্যাজ এ কিউএ তে যদি আসেন যে কিউএ পার্সন এই প্রসেস স্টেপগুলোতে কিভাবে ইন্টারেক্ট করতেছে, অ্যাজ এ প্রোডাকশন পার্সন আসলে এই যে প্রসেস স্টেপগুলোতে কিভাবে কাজ করতেছে, এই বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করা হয়। বাট ওইটাও ঠিক, সাকিবের কোয়েশ্চন ধরেই বলি যে কিছু কিছু আবার ইন্টারভিউতে দেখা যায় এমন কিছু কোয়েশ্চন করে যে এগুলা মানে খুব মানে বুকিশ টাইপের কোয়েশ্চন আর কি, লাইক জিজ্ঞেস করে লাইক বিয়ার বিয়ার ল্যাম্বার্ট ল বলেন। তো আমি রায়ন ভাই, এই যে হ্যাঁ, এক্সাম্পলটা দিলেন না, আমি কিন্তু হ্যাঁ, ওই যে আমার কথা বলার সময় আমি বলতেছিলাম যে বলুক, কোশ্চেন করুক, আমি তো জানি হ্যাঁ, না যে ইন্টারভিউয়ার কি কোশ্চেন করবে, কিন্তু হ্যাঁ, এই পিয়ার ল্যাম্বার্ট ল আমি একদম মুখস্থ বলার দরকার নাই, আমার এইটার হ্যাঁ, প্র্যাকটিক্যালিটিটা কোন জায়গায়, বা এই হ্যাঁ, লটা কোন জায়গায় বা কনস্টিটিউশনের জন্য ইউজ হচ্ছে, এতটুকু বেসিক জিনিসটা বলি না। এতটুকু বলতে পারলে হ্যাঁ, তো ঠিক আছে। আমার এক্স্যাক্টলি মানে আজকে প্রোডাকশনের আমার একটা বাইন্ডার কি কাজ করে, আমার বাইন্ডার বা আমি একটা বাইন্ডারের নাম বলতে পারতেছি কিনা, এগুলো তো একদম ভেরি বেসিক একজন হুম, ফার্মেসি গ্রাজুয়েটের কাছে। তো এই জায়গাগুলোতে ফোকাস করা উচিত, আর কিছুই না, হ্যাঁ, জাস্ট একদম বেসিক জিনিস। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা ওকে ঠিক আছে, বাট থিং ইজ মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্টারভিউয়াররা সব মানে খুব বুকিশ টাইপের কোয়েশ্চন করে এরকম যে বলেন। তো এই বুকিশ টাইপের কোয়েশ্চন গুলা শুনে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আমি যেটা বলতে যাচ্ছি যে বুকিশ টাইপের কোয়েশ্চন গুলা করতেই পারে। হ্যাঁ, যে একাডেমিক কোয়েশ্চন খুব মানে থিওরিটিক্যাল কোয়েশ্চন, বাট মানে ইন্টারভিউ যিনি দেন তিনি যদি এরকম লাইক ফুল একটা ওভারভিউ দিতে পারেন, প্রসেস স্টেপ কি, প্রসেসে কিভাবে উনি ইমপ্লিমেন্টিং সময় কি দেখছেন না দেখছেন, আমার মনে হয় দ্যাটস এনাফ যে তা মানে সে আসলে কি জানে সেটা বোঝানোর জন্য। এই আর এক্স্যাক্টলি। কি দিবাকর, আমরা হ্যাঁ। একদম শেষে আছি, থ্যাংক ইউ রায়হান ভাই এক্সাম্পলটা অ্যাড করার জন্য। আর সাকিবের যে ইনিশিয়াল কোশ্চেনটা ছিল, একটা তো আমরাও টেক হিসেবে নিয়েছি, পাশাপাশি আমি মনে করি যে যেই থট প্রসেসটা প্লেস করা হয়েছে সেটা ফোরামের জন্য আশা রাখি এখন ক্লিয়ার আর কি ওই পয়েন্টটা। আর কারো কোনো আইডিয়া শেয়ারিং এর কিছু আছে বা কোনো কোশ্চেন আছে পার্টিকুলার? হ্যাঁ, জান্নাতুল, আমি আপনাকে কোয়েশ্চন করি, আপনার কোনো সাজেশন, কোনো কমেন্ট, কোনো কোয়েশ্চন যদি থাকে আমাদের করতে পারেন। আপনারা কোয়েশ্চন করতে পারেন। দিবাকর হচ্ছে এইচআর এর লোক, সো এইচআর পার্সন। সো আপনারা চাইলে আহ, এই ইন্টারভিউ রিলেটেড যে কোনো কোয়েশ্চন করতে পারেন। হ্যাঁ, এই এইচআর এর পার্সনকে কিন্তু খুব সহজে পাওয়া যায় না। না, কোশ্চেন লেমন কোশ্চেন হোক, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাও কিন্তু যা- একটা টেকনিক যে আপনি কোশ্চেন করতে পারছেন কিনা, যা মনে হ্যাঁ, আসে সেটা বলতে পারছেন কিনা। হ্যাঁ। দেন কাউসার উল্লাহ আছেন, আপনার কোনো কোয়েশ্চন থাকলে আনমিউট করে করতে পারেন। আমার মনে হয় ওনারা কি কোনো ডিফিকাল্টিস ফেস করছেন কিনা আমি জানি না। সাকিব তো কোয়েশ্চেন করছিলেন, ওই সময় করে ফেলছেন, ওই সময় আমার মনে হয় কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস তো থাকার কথা না।
সাকিব, আপনাকে যদি জিজ্ঞেস করি এনি ফিডব্যাক ওভারঅল সেশনটা থেকে আর কি, বা আমরা যে ডিসকাশনটা করলাম, এনি ফিডব্যাক? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। খুবই ভালো একটা সেশন ছিল। আমি জানি না এখানে ফ্রেশ গ্রাজুয়েট কতজন আছে, বাট হোপফুলি তাদের জন্য অনেক হেল্প হবে সেশনটা। আর আরেকটা জিনিস কিন্তু দাদা ক্লিয়ার করলেন না আপনি, সেটা হচ্ছে প্লিজ। এইচআর কে কেন আপনারা পিপল এন্ড অর্গানাইজেশন বলেন, বা অনেক সময় আমরা দেখি যে অনেক অর্গানাইজেশন পিপল এন্ড কালচার বলে, ডিফারেন্ট ডিফারেন্ট নামে কেন, ওকে, ওয়াই নট ওকে, শুধু কোশ্চেন। এইচআর? ওকে, ওকে, আমি অ্যান্সারটা দিচ্ছি। যখন থ্যাংক ইউ, আমি হয়তো মিস করে গেছিলাম কোশ্চেনটা আবার সামনে নিয়ে আসার জন্য। হিউম্যান রিসোর্স এটা সবাই জানে, কিন্তু যখন এখন এই রিসোর্সের সাথে কারা কাজ করতেছে, সেই অর্গানাইজেশনটাকে বা সেই সাবজেক্ট বলি বা সেই ফাংশন বলি, সেইটাকে এখন আরো ওয়াই ওয়াইডলি আরো জিনিসটাকে বলা হচ্ছে এই পিপল অ্যান্ড অর্গানাইজেশন, মানে বা অনেক জায়গায় যে পিপল অ্যান্ড কালচার, বিকজ অফ একজন এইচআর পার্সন সে যেরকম পিপলকে নিয়ে কাজ করতেছে, এমপ্লয়কে নিয়ে কাজ করতেছে, প্যারালালি সে তার অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছে, কারণ অর্গানাইজেশন কিন্তু পিপলকে বাদ দিলে কিন্তু অর্গানাইজেশনের একটা বড় অংশই বাদ হয়ে গেল। সো অর্গানাইজেশনের যে কোনো স্ট্র্যাটেজিক্যাল বা বিজনেস গোলের মুভমেন্টের জন্য কিন্তু আমার পিপলের পার্সপেক্টিভটা দরকার। সো এই যে দুইটার মধ্যে ব্রিজ করাচ্ছে কিন্তু হিউম্যান রিসোর্স। সো হিউম্যান রিসোর্স যেহেতু এই দুইটাকে ব্রিজ করাচ্ছে, সো অনেক অর্গানাইজেশন জিনিসটাকে আরো মানে এই প্রফেশনটাকে আরো ওয়াইডলি ইনভলভ করার জন্য, মানে এইচআর পিপল তাকে আরো ইনভলভ করার জন্য এখানে বলতেছে পিপল অ্যান্ড অর্গানাইজেশন। ফর এক্সাম্পল, যেসব অর্গানাইজেশনে পিপল অ্যান্ড অর্গানাইজেশন নামে আছে, বা যেইসব অর্গানাইজেশনে পিপল অ্যান্ড কালচার নামে আছে, বিকজ অফ তারা কিন্তু ওভারঅল ওই কোম্পানিতে বা অর্গানাইজেশনে কালচারাল ড্রাইভের লিডিং ভূমিকাটা পালন করে। লিড নিচ্ছে মানে সে শুধু লিড নিচ্ছে ব্যাপারটা কিন্তু সেটা না, সে হচ্ছে জাস্ট জেলির মতো কাজ করতেছে। সে সবাইকে নিয়ে সেই একই সুরে কথা বলানোর জন্য বা একই মুভমেন্টে যেন সবাই মুভ করে, ওই কালচারাল ড্রাইভটা কিন্তু সে ওইখানে এমবেড করতেছে। সো নার্চার করতেছে কে? সেই হিউম্যান রিসোর্সের যারা কি রোলগুলো প্লে করতেছে। সো এর জন্যই কিছু অর্গানাইজেশনে আধুনিক মানে ফ্যাক্টরি গুলোতে, মানে যদি আধুনিক কালচার গুলোকে ইউজ করে, তো সেখানে পিপল অ্যান্ড অর্গানাইজেশন বলতেছে, পিপল অ্যান্ড কালচার বলতেছে, আম, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ইসের সাথে যারা লিঙ্ক, এই সব কিছুকে একসাথে অর্গানাইজেশন, পিপল এবং দুইটা মিলে এটার সাথে যে কালচারাল মিথস্ক্রিয়াটা একসাথে, সেই কারণে মানে নোমেনক্লেচারটা ঠিক এইভাবে জিনিসটাকে প্লে করতেছে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, না, নাইস করছেন। যে কারণ এখন এই জিনিসগুলা যারা আমরা মানে অন্য নাম ইউজ করি, তারা আগেই বলে নিতে হয় যে এটাকে হিউম্যান রিসোর্স বলছে। আরেকটু জাস্ট বলি যে হিউম্যান রিসোর্স এতটুকু কনসেপ্ট কিন্তু খুব ছোট, কিন্তু যখনই আপনি এই নামে যাচ্ছেন যে এই ভ্যালুটা বা এই জিনিসটা শুধুমাত্র এই হিউম্যান রিসোর্সের বেসিক কাজগুলোতে, যে এইচআর শুধুমাত্র স্যালারি দিচ্ছে, এইচআর শুধুমাত্র রিক্রুট করতেছে, এইচআর শুধুমাত্র যে পিপল ডেভেলপ করতেছে, নট অনলি সেখানে, মানে এতটুকুর ভিতরে কিন্তু সীমাবদ্ধ না। এইচআর থ্রু আউট দ্য অর্গানাইজেশন কালচারাল ড্রাইভটা দিতেছে। সো এই কালচারাল ড্রাইভ কাকে একা দিচ্ছে তা কিন্তু না, সেখানে লিডারশিপ টিমও আছে, সেখানে পিপল আছে, এবং মানে সবাইকে নিয়ে অর্গানাইজেশনের সেই যে বেসিক স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটাকে এনশিওর করার জন্য ড্রাইভ দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ দিবাকর। এখানে একজন পার্সনের কোনো চ্যাট দেখতে পাচ্ছি। ওকে, কাউসার কোশ্চেন করছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট চেক করা হয় কিনা ইন্টারভিউর সময় বা ইন্টারভিউর আগে। আই থিংক এই কোশ্চেনটা করা হয়েছে। আচ্ছা, আমি দিবাকর। আমি অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, আহ, অবশ্যই করা হয়, শুধু লিঙ্কডইন না। যদি কিছু কিছু ক্ষেত্রে, এগুলো বললাম না যে কিছু কিছু জায়গায় অনেক
মানে এগুলো না কোনো বুকিশ জিনিস না, এগুলো এখন অনেক কিছু মানে অ্যাজাইল হয়ে গেছে। শুধুমাত্র লিঙ্কডইন না, তার ফেসবুক প্রোফাইলও চেক করতে পারে। সো কোনো বার নাই যে আমি এটা চেক করতে পারবো না, কারণ ওইটা তার সম্পূর্ণ পার্সোনালি। সো সে কিরকম থট, মানে সে কিরকম থিঙ্ক করে, তার আইডিয়াটা কিরকম। আপনাকে যদি আজকে বলা হয় যে আপনি আম, বই পড়তে ভালোবাসেন, সো আপনি কার বই পছন্দ করেন বা কোন মুভি দেখেন, সো আপনি কি থিঙ্ক করতেছেন, এটা দিয়ে কিন্তু অনেক কিছু চলে আসবে, বা আপনি কিভাবে এই জিনিসগুলোকে বলতেছেন। সো শুধুমাত্র লিঙ্কডইন না, সেরকম ক্ষেত্রে আমি বলছি না সব ক্ষেত্রে করা হয়, সেরকম ক্ষেত্রে ফেসবুক প্রোফাইল হোক, লিঙ্কডইন হোক, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হোক, এটা চেক করা হতে পারে। বাট লিঙ্কডইনের করতেই হবে এমন ক্ষেত্রে কোনো। দিবাকর আমার মনে হয় কি সামটাইমস লিঙ্কডইন হয়তো আহ, বেশি চেক করার একটা পসিবিলিটি থাকতে পারে, যেহেতু এটা প্রফেশনাল প্রোফাইল। সো যেটা বেটার সেটা হচ্ছে যা আপনারা যারা ইন্টারভিউ দিতে যান বা যাবেন, লিঙ্কডইন আগে থেকে গোছানো আপডেট থাকা। রাখা। হ্যাঁ, হ্যাঁ, আপডেট আপডেটেড রাখা, রাখা। হ্যাঁ। ওইখানে যেন আপনার অ্যাক্টিভিটি থাকে, আপনার প্রেজেন্স বোঝা যায়। সো সামওয়ান এলস যদি লিঙ্কডইনে যায়, আপনার এইচআর পার্সন যদি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনার সিভি দেওয়ার পরে যদি আপনাকে ওখানে চেক করতে যায়, তাহলে দেখবে যে আপনার মানে অ্যাক্টিভিটি কি, আপনার প্রোফাইল কি, আপনার প্রেজেন্স কি রকম। হ্যাঁ, এগুলো দেখবে। তো এগুলা দেখলে পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে, দিস ইজ ফর শিওর। কিন্তু ধরেন লিঙ্কডইনে আপনি যদি মানে প্রোফাইল যা তা থাকে, অনেক ফ্রেশ গ্রাজুয়েটের লিঙ্কডইন প্রোফাইল আমি দেখেছি, মানে খুব যা তা অবস্থা। মানে মানে আমি আসলে সহজ বাংলায় বললাম আর কি। ভাইয়া লিঙ্কডইন আপনি প্রোফাইল। যা তা বলছেন, আমি অন্য একটা জিনিস বলি, সেটা হচ্ছে জাস্ট আপনার সাথে একটা লাইন অ্যাড করি। আম, সবার কিন্তু লিঙ্কডইন প্রোফাইল থাকা উচিত। অনেক হ্যাঁ, ফ্রেশ গ্রাজুয়েট আছে তাদের লিঙ্কডইন প্রোফাইল নাই। সো হ্যাঁ, আমি তো আরো আরো পিছনের জিনিস বলতেছি। So, আপনার আগে লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, তারপরে রাহান ভাই এক্স্যাক্টলি। যে জিনিসটা বললো যে সেটা গোছানো থাকতে হবে, অ্যাকুরেট জিনিসগুলো থাকতে হবে। হ্যাঁ, অ্যান্ড আপনার লিঙ্কডইনের মাধ্যমে প্রফেশনাল নেটওয়ার্কিং বাড়াইতে হবে। আপনি আমি দেখি যে ফ্রেশ গ্রাজুয়েটদের ফেসবুকে যতটা পাওয়া যায়, লিঙ্কডইনে ততটা না। ততটা আমি তো মনে হয় 10-20%-এর বেশি হবে না যে ফ্রেশ গ্রাজুয়েটদের লিঙ্কডইনে পাওয়া যায়। আমি দেখি না আর কি। আই ডোন্ট নো যে দিবাকর হয়তো ডিফারেন্ট ওপিনিয়ন আছে কিনা। না, 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 আমি সম্পূর্ণরূপে একমত। আমি এর জন্যই আমি একটা জায়গায় হয়তো উল্লেখ করেছিলাম, যদি আমি ভুল না করে থাকি, আপনারা রিকল করতে পারবেন, যে আমি বলেছি যে সারাক্ষণ, যতক্ষণ আমি সারাদিনে আমি ফেসবুকে টাইম স্পেন্ড করি, আমি অ্যাটলিস্ট একটা টাইম রাখি এই কাজগুলো যেন করি, জাস্ট নিজের ডেভেলপমেন্টে। কারণ এখন আমাকে কোথাও ঢুকতে হবে, কোথাও ঢুকে আমার ক্যারিয়ারটা শুরু করতে হবে। সো সেটার জন্য একটু হলেও যেন কাজ করি। ওকে, থ্যাংক ইউ দিবাকর, অ্যান্ড থ্যাংক ইউ কাউসার আপনার এই কোয়েশ্চেনের জন্য। আশা করি আপনি আপনার আনসার পেয়ে গেছেন। ওকে, সো আমরা একদম আমাদের ওয়েবিনারের শেষে চলে এসেছি। আমরা অলরেডি একটু বেশি সময় নিয়ে ফেলেছি। আম, আশা করি এই সময়টুকু আপনাদের কাজে লাগবে, যে আমরা যে ডিসকাশন করলাম। সো টেকনিক্যাল ডিফিকাল্টিজ বা অন্য কোনো কারণে যদি আপনারা কোয়েশ্চেন করতে না পারেন, কোনো সমস্যা নাই। আমাদের লিঙ্কডইনে ফার্মা জিএমপি ফোরাম নামে একটা গ্রুপ আছে। সো আপনারা সার্চ দিলে এটা পাবেন, অথবা আমাকে লিঙ্কডইনে সার্চ করেও আপনারা এটা পেয়ে যেতে পারেন। সো ওখানে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি অলরেডি সবাইকে মেইলের মাধ্যমে এই আহ, আহ, যে লিংক শেয়ার করেছি রেজিস্ট্রেশনের জন্য, সেই সেম মেইলে আপনাদেরকে এই রেকর্ডেড ভিডিও লিংক পাঠিয়ে দিব। যারা জয়েন করতে পারেন নাই, আমার মনে হয় নামাজের জন্য অথবা রোজার কারণে অনেকে হয়তো আজকে জয়েন করতে পারেন নাই, যারা জয়েন করতে পারেন নাই, আহ, এই ভিডিও লিংক পাঠিয়ে দিব, আপনারা রেকর্ডেড ওয়েবিনারটা দেখতে পাবেন। অ্যান্ড জিএমপি ফোরামের লিঙ্কও আমি পাঠিয়ে দিব।
ফার্মা জিএমপি ফোরামের লিঙ্ক পাঠিয়ে দেবো। সো আপনারা ওখানে জয়েন করতে পারবেন, এবং আপনাদের যে কোয়েশ্চনটা করতে পারেন নাই বা কোনো কারণে টেকনিক্যাল ডিফিকাল্টিস এর কারণে করতে পারেন নাই, ফার্মা জিএমপি ফোরামও আমাদের এই কোয়েশ্চন আপনি করতে পারেন। সো ওইখানে আমরা চেষ্টা করব আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য। সো দীপাকর, এনি লাস্ট ওয়ার্ড ফর দ্য অডিয়েন্স? ওকে, থ্যাংক ইউ রায়হান ভাই। সবাইকে ধন্যবাদ জানাই যে এতক্ষণ মানে সক্রিয়ভাবে সবাই পার্টিসিপেট করেছেন। লাস্ট ওয়ার্ড হচ্ছে নিজেকে একটু সময় দিন। মানে যেহেতু আপনারা সব ফ্রেশ গ্রাজুয়েট, আমি পাশ করে বের হয়েছি, আমি কোথাও ঢুকে যাব, এটা না। এখন মার্কেটটা বা ফিল্ডটা অনেক কম্পিটিটিভ। সো এই কম্পিটিশনে আপনি আপনার বাকি 100 জনের থেকে 10 জনের থেকে আপনি আপনাকে আলাদা করতে পারবেন। সো এই আলাদা যে যে করতে পারতেছে সেই কিন্তু ওই পার্টিকুলার ইন্টারভিউতে বাকিদের থেকে এগিয়ে যাচ্ছে। সো সেটা শুধুমাত্র ইন্টারভিউর জন্য না, আপনি নিজেকে সময় দিন, নিজেকে জানুন, নিজেকে নার্চার করুন। সো তাইলেই দেখবেন আপনি আপনাকে সেইভাবে প্রেজেন্ট করতে পারবেন, যেটাতে কিনা আপনাকে ওই ইন্টারভিউ হোক বা ওই প্রেজেন্টেশন হোক, আপনার সেই সাকসেসটা আপনাকে নিয়ে আসবে, এবং আপনার যেটা ক্যারিয়ারে গোল আছে আপনি সেই গোলে আপনি পৌঁছাতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিবাকর, আজকে আমাদের ওয়েবিনারে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবং থ্যাংক ইউ আজকে আপনারা যারা জয়েন করেছেন আমাদের ওয়েবিনারে। সো আশা করছি জিএমপি ফোরামের নেক্সট ওয়েবিনারে আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা এই ফ্রেশ গ্রাজুয়েট ছাড়াও প্রফেশনালদের জন্য বিভিন্ন ওয়েবিনারের অ্যারেঞ্জ করে থাকি। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন, ফার্মা জিএমপি ফোরামে আপনারা ফলো করতে পারেন। সো ওইখানে ওয়েবিনারের অ্যানাউন্সমেন্টগুলো থাকে। সো আশা করছি নেক্সট কোনো ওয়েবিনারে আবার আপনাদের সাথে দেখা হবে। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ দীপাকর। থ্যাংক ইউ রায়হান ভাই, থ্যাংক ইউ সবাইকে। তো শুভরাত্রি। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।